সরকার। আমি প্রজেক্ট অপারেশন টিমে আছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে। ঠিক তো আছে। আজকে যে আমাদের রিমোট টপিক করছে। যেটা হচ্ছে গিয়ে ট্রেনিং সেশনের যে এখন টপিকটা আছে, আমরা এই ট্রেনিংটাকে ২ টা সেশনে ডিভাইড করেছি। একটা হচ্ছে সেশন 1, সেটা হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাজাইল, আর অ্যাজাইলের স্ক্রাম ফ্রেমওয়ার্কটাকে অ্যালাইন করা। আরেকটা সেশন করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা যে অ্যাজাইলের যেই প্রিন্সিপাল এস্টিমেশন টেকনিকগুলো আছে এবং কিছু লাইভ ডেমো আমি দেখাবো, কিছু টেমপ্লেট দেখাবো অ্যাজাইলের। তো এটা আমরা পরবর্তী সেশনে রেখেছি আর কি। তো সেশন ওয়ানে যেটা কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে যে আমি অ্যাজাইল জিনিসটা কি, এটা কেন ইউজ করব, আর এটা কিভাবে ইউজ করব, আর সাথে হচ্ছে গিয়ে এই অ্যাজাইলের কনসেপ্টটা আমি কিভাবে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে লাইক স্ক্রাম ফ্রেমওয়ার্ক দিয়ে অ্যালাইন করবো আর কি। তো আমরা যখন কোনো বিষয় নিয়ে অ্যানালাইসিস করি, প্রথমেই যদি আমাদের চিন্তা আসে যে আমরা কয়েকটা কোশ্চেন আমাদের মাথায় আসে যে লাইক জিনিসটা আমার কি আসলে, আমি কেন ইউজ করব, কেনর ভেতরে আমার সবকিছু থাকে, এভরিথিং বেনিফিটস, তারপরে লাইক এটা ইউজ করলে আমার কারেন্ট অবস্থান থেকে আমি কিভাবে হচ্ছে কি সাকসেস পর্যায়ে যাব, এবং এটা কিভাবে করব আর কি। তো আমার এই সেশনটায় আমি হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ এই তিনটে জিনিসই করব, আর হাউ এর কিছু অংশ আমি আবার সেশন টুতে করবো আর কি। তো আমি যদি দেখি যে যে অ্যাজাইল জিনিসটা আসলে কি, অ্যাজাইল জিনিসটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। আমি ফার্স্টে এই জিনিসটাতে থাকি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ এই জিনিসটা কি আসলে। এখন এই জিনিসটা আমি যদি চিন্তা করি যে আমার এখানে কনসেপ্টটা যে যে আমি যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করি লাইক দ্যাট ট্র্যাডিশনাল ওয়েতে আর কি, ট্র্যাডিশনাল ওয়েতে আমরা অনেক কিছু ফলো করতে হয়, আমার অনেকগুলো প্রসেস এরিয়া ডিফাইন করতে হয়। তো ওই জিনিসটাকে কিউমুলেটিভ ভাবে আমি কিভাবে অ্যাজাইল কনসেপ্টে আনবো এবং কিভাবে আমার মাইন্ডটা সেট আপ করবো এই এনভায়রনমেন্টে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে অ্যাজাইল এমফাসাইজ করে আর কি। তো এখানে যে আমি আমার যে স্ক্রিনে সার্কেল ওয়াইজ আমি দেখাচ্ছি যে আমার অ্যাজাইল ফ্রেমওয়ার্কের কিছু এমফাসাইজ আছে লাইক অ্যাডাপ্টিবিলিটি, কোলাবোরেশন, কাস্টমার ফোকাস অ্যান্ড হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখন আমি যে চিন্তা করি যে কোলাবোরেশন জিনিসটা আমার কি আসলে, কোলাবোরেশনটা হচ্ছে গিয়ে যে আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি, আমাদের অনেক ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডারের সাথে কাজ করতে হয়। এই ডিফারেন্ট টাইপ অফ স্টেক হোল্ডারের মধ্যে আমি যদি একদম বার্সাই ভিউতে দেখি তাহলে দুইটা স্টেক হোল্ডার আমার আছে, একটা হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার, আবার এক্সটার্নাল স্টেক হোল্ডার। ইন্টারনাল স্টেক হোল্ডার বলতে আমার অনেক ডিপার্টমেন্ট থাকে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হচ্ছে কি আমার অ্যালাইন হতে হয়। এবং যখন আমি এক্সটার্নাল এক্সটার্নাল স্টেক হোল্ডার চিন্তা করি, তাহলে আমার বাহিরের আহ, অনেকগুলো কাস্টমার লাইক ক্লায়েন্ট, অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে আমার কোলাবোরেশন করতে হয়। তাহলে এই কোলাবোরেশনটা কি আসলে, কোলাবোরেশনটা হচ্ছে ওয়ার্কিং টুগেদার ইফিসিয়েন্সি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এখন আমি কোলাবোরেশনটা করবো অবশ্যই ইফিসিয়েন্সি ম্যানারে, যতটুকু এফিসিয়েন্ট ম্যানারে হচ্ছে কি আমার কোলাবোরেশনটা করা যায়, যেখানে কোনো ব্লকেজ থাকবে না, যেখানে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, এবং অবশ্যই আমরা ফ্লেক্সিবল ম্যানারে করতে হবে। ফ্লেক্সিবল ম্যানারটা কি, যে সবার যাতে ফ্লেক্সিবল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, ওই কনসেপ্টটা আমাকে দিতে হবে। অ্যাজাইল বলতেছে যে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট এম্পাথাইজ, এবং এই জিনিসটা আমার মাইন্ডে সেট আপ করতে হবে যেটা আমি করব। কাস্টমার ফোকাস জিনিসটা কি, আমরা যখন প্রজেক্ট ম্যানেজ করি, আমরা তো কোনো একটা সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি, আমরা প্রোডাক্ট রিলেটেড ডেভেলপমেন্ট কাজ করি। আহ, এই কনসেপ্টে অবশ্যই আমি আমার ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হয়। এখন এই কাস্টমার সেন্ট্রিক বা কাস্টমার ফোকাসটা হচ্ছে আমার মেইন টার্গেট। আমার, আমি যদি ইন্টারনেট চিন্তা করি, আমার যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাই আমরা একটা গোলের উপর কাজ করি, ওই একটা গোল হচ্ছে গিয়ে কাস্টমার সেন্ট্রিক, কাস্টমারের জন্য কাজ করা। সুতরাং কাস্টমারকে আমাকে ফোকাস করতে হবে যে আমি তোমাকে কুইকলি ডেলিভারি দিচ্ছি যেই জিনিসটা তুমি আমার কাছে চাও, বা যেই প্রোডাক্টটা, যেই রিকোয়ারমেন্টটা, বা এনিথিং এলস যেটা তোমার সাথে আমার নেগোশিয়েট হয়েছে, ওইটা
কাস্টমারকে কুইকলি ডেলিভারি দেওয়া এবং কাস্টমার নিডসটাকে এমফাসাইজ দেওয়া সব সময়। এরপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা মানে কি? এখন আমরা যদি একটা লাইফ সাইকেল চিন্তা করি, যে একটা লাইফ সাইকেলে অনেক সময় শুরু হয়, শেষ হয়, এটা কখনই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট না। আমি আরো ডিটেলে গেলে আমরা কিছু একটা মেথড নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কি অ্যাজাইলের সাথে ভ্যারিয়েশন ক্রিয়েট করে। ওইখানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টাল আমরা ডিফারেন্টটা দেখতে পাবো। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে কি, অ্যাজাইল বলে তোমাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে সবসময়। ইমপ্রুভমেন্টটা এই সেন্সে, তুমি ওই যে বললাম কাস্টমার সেন্ট্রিক প্লাস হচ্ছে কি আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যাতে ক্লায়েন্ট সবসময় একটা ওয়ার্কেবল প্রোডাক্ট পায় আমার কাছ থেকে আর কি। আর অ্যাডাপ্টিভ এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যখন হবে, তখন আমাকে ক্লায়েন্ট অনেক সময় ডিফারেন্ট টাইপস অফ রিকোয়ারমেন্টগুলো মিট করতে হবে ক্লায়েন্টের, ওইগুলো গ্যাদার করা, ওইটাকে হচ্ছে গিয়ে ইনকর্পোরেট করে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া, এবং এটা কন্টিনিউয়াস মুভমেন্টে করা, যাতে ক্লায়েন্ট বুঝে যে আমি তার সাথে সবসময় অ্যালাইন্ডে আছি আর কি, মানে জাস্ট শ্যাডো না হয়ে না যাওয়া আর কি। অ্যাডাপ্টিবিলিটি, অ্যাজেলের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে অ্যাডাপ্টিবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে চেঞ্জকে একসেপ্ট করা, আর হচ্ছে গিয়ে যত ধরনের আনসার্টেনিটি আছে ওইটাকে হচ্ছে গিয়ে মাইন্ডে সেট আপ করে রাখা, যে আমার এই ধরনের আনসার্টেনিটি আসলে, এই ধরনের চ্যালেঞ্জগুলো আসলে আমাকে এটায় অ্যালাইনমেন্ট হতে হবে এবং ওই চ্যালেঞ্জগুলো আমার হচ্ছে মিটিগেট করতে হবে এনিহাউ। তো এই এমফাসিস গুলো যখন হয়, এটা হচ্ছে কি আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাজাইলের হচ্ছে এমফাসাইজমেন্ট। এখন এই জিনিসগুলোকে আমার মাইন্ডে ঢুকাইতে হবে। এই মাইন্ডে ঢুকাইতে গেলে শুধু আমার ঢুকালে হবে না, আমার সাথে যত আমার টিমমেট আছে, আমার যতগুলো হচ্ছে গিয়ে ইন্টারনাল রিসোর্স যারা আমার সাথে কাজ করবে, টিমমেট যারা, তাদের মাইন্ডসেট আনতে হবে। ইভেন দো, এবং পাশাপাশি যে আমার প্রোডাক্ট ওনার, যে আমার হচ্ছে গিয়ে প্রজেক্ট ওনার, যেটাই বলি না কেন, সেই ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করবো এখানে। তো ক্লায়েন্টকেও আমার এই মাইন্ডসেটটা থাকা লাগবে সবসময়। তো এই মাইন্ডসেটটা ক্লায়েন্টকে বুঝানো যে আমি এই অ্যাপ্রোচে কাজ করি, এবং এই অ্যাপ্রোচটা কাজ করতে গেলে তোমাকে আমার এই এলিমেন্টে কাজ করতে হবে, অ্যাজাইলের কনসেপ্টে আর কি। তো আমি যদি বলি যে পরবর্তী যে জিনিসটা আমি ফোকাস করবো, সেটা হচ্ছে গিয়ে অ্যাজাইলের ম্যানিফেস্টো থাকে না, যে ইলেকশনের আগে আমরা একটা ইশতেহার দেই, যে ইশতেহার মিনস হচ্ছে গিয়ে যে ব্যানার টাইপের, যে আমি এই এই কাজগুলো করবো। অ্যাজাইল বলে যে অ্যাজাইলের ম্যানিফেস্টোতে ও এই কাজগুলো হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলো, এই এলিমেন্টগুলোকে সে ফোকাস করে বেশি আর কি। তার মধ্যে হচ্ছে গিয়ে ওয়ার্কিং সফটওয়্যার। ওয়ার্কিং সফটওয়্যার মানে কি, যে আমি এমন একটা সফটওয়্যার সাথে কাজ করব, যেটা সম্পূর্ণ একটা কম্প্রিহেনসিভ একটা ডকুমেন্টের অবস্থা থাকবে। ডকুমেন্টেশন মানে কি? ডকুমেন্টেশনটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা রোল ওয়াইজ, প্রত্যেকটা টাস্ক ওয়াইজ, প্রত্যেকটা এন্ড থেকে ডকুমেন্টেড হয়ে আসে আর কি। তাহলে এই ডকুমেন্টেশন হওয়ার রিজনটা এই যে, যে আমি যদি সবকিছু ডকুমেন্টেড রাখি, তাহলে যদি আমি রোল ব্যাক করতে চাই, আমি যদি আমার কোনো কিছু হচ্ছে গিয়ে সাস্টেইন করতে চাই, তাহলে আমার ওই ডকুমেন্টেশনগুলো আমার ইন ফিউচারে হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমাকে হেল্প করবে। কাস্টমার কোলাবোরেশন, একটু আগে আমি বললাম যে অ্যাজাইলের যেই আমার অ্যাপ্রোচের মধ্যে কোলাবোরেশনটা অনেক ইম্পর্টেন্ট। এই কোলাবোরেশনের মধ্যে একটা প্রশ্ন আসে যে কন্ট্রাক্ট নেগোসিয়েশন। ক্লায়েন্টের সাথে এই কোলাবোরেশন করে আমার বিভিন্ন সময় বিভিন্ন প্যাটার্নে আমাকে কাস্টমারের এন্ড থেকে নেগোসিয়েশন করতে হয়, এটা কাজের হোক, এটা আমার কন্ট্রাক্ট মাইলস্টোনে হোক, সবকিছুতে। তো সেক্ষেত্রে ওই কাস্টমারের নিডসটাকে অ্যালাইন রেখে এবং আমার অর্গানাইজেশনাল বেনিফিটটাকে মাথায় রেখে আমাকে ওই কাস্টমারের কোলাবোরেশন করে আমার নেগোসিয়েশন পয়েন্টটাতে সবসময় এমফাসাইজ দেওয়া। তারপরে হচ্ছে কি রেসপন্ডিং অফ টু চেঞ্জ। আমরা অনেক সময় চেঞ্জ নিতে পারি না আর কি। অ্যাজাইল বলে তোমার মাথার মধ্যে এমন ভাবে মাইন্ডসেট করো যে যে কোনো সময় চেঞ্জটা আসবে, তুমি যে কোনো সময় এটাকে একসেপ্ট করবা। অ্যান্ড এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল টিম আইটারেকশন। এখানে হচ্ছে গিয়ে আসলে একটা কাজে তো আসলে একটা মানুষ থাকে না, একটা একটা রিসোর্স থাকে না। আসলে একটা কাজ করতে গেলে অনেকগুলো রিসোর্সের একটা কম্বিনেশন থাকে, তাদের মধ্যে একটা ইন্টারেকশন হয়, এবং প্রত্যেকটা ইন্টারেকশন ওয়াইজ কাজগুলো আমার ওখানে আসে, প্রত্যেকটা বিহেভিয়ার ওয়াইজ কাজগুলো এখানে আমার অ্যালাইন করতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি ডিফাইন করা, প্রত্যেকটা রিসোর্সের একটা এন্টিটি ডিফাইন করে, এবং ইন্টারেকশনটা আমাকে এভাবেই করতে হবে যাতে আমার প্রজেক্টটা অ্যালাইন থাকে সবসময়। অ্যাকচুয়ালি কিছু কোর ভ্যালুস আছে।
যেমন ফার্স্ট ডেলিভারিটা হচ্ছে গিয়ে যে আমি একটা লং টার্মে চিন্তা করব না, আমি কতগুলো সাইজে নিয়ে নিয়ে আমি ফার্স্ট ডেলিভারি দিব। এই ফার্স্ট ডেলিভারি কনসেপ্টটা হচ্ছে লাইক এমন যে আমি ক্লায়েন্টের কাছ থেকে আমি কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম, এগুলো আমি কাজ করে দিব ওকে। তো দেখা গেল ওরে বলে আসি 2 মাস কোনো ওর সাথে কোনো যোগাযোগ নাই। এটা যে কত বড় হচ্ছে গিয়ে লো ফল আমার প্রজেক্টের জন্য এবং হ্যাম্পার একটা জিনিস, সেটা হচ্ছে কি আমি যখন 2 মাস পরে যাবো তখন সে কি কাজ আমার তার নিড ছিল ওইটাও ট্যাগ থাকতেছে না, এবং আমি কি দিব ওইটাও ট্যাগ থাকতেছে না, এবং আমি যা করে নিয়ে গেছি ওর জন্য ওইটাতে সে হচ্ছে গিয়ে আমাকে অনেকগুলা ফিডব্যাক দিল, অনেকগুলো ইস্যু রেজ করলো। তো এই বিষয়গুলো না করে এটাকে হচ্ছে কি বিভিন্ন সেট অফ টাস্কে ভাগ করে ফেলা আর কি, সাইজ করে ফেলা, এবং তাকে ফার্স্ট ডেলিভারি দেওয়া, তার কাছ থেকে অপিনিয়ন নেওয়া, তার ফিডব্যাক নেওয়া, ফিডব্যাক ইনকর্পোরেট করা। তাহলে হবে কি কাস্টমার সাথে কোলাবোরেশন থাকবে, কাস্টমার মনে করবে যে যে না ও আমার সাথে কোলাবোরেটিভ আছে এবং সে আমার কাজগুলো করতেছে আমার এমফাসিস দিয়ে আর কি। আর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা হচ্ছে কি একটু আগে বললাম যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা ওই ফিডব্যাক অনুযায়ী আর কি, এবং ফ্লেক্সিবিলিটি রাখা আর কি, প্রত্যেক টাইমে ফ্লেক্সিবল চিন্তা করা। ফ্লেক্সিবল মিনসটা হচ্ছে গিয়ে প্রত্যেক কাজে ফ্লেক্সিবল ওয়েতে আমার কাজটাকে প্রত্যেকটা প্রত্যেকটা টাস্কের ওনার থেকে কাজগুলোকে এনে নেওয়ার জন্য একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আর স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট হচ্ছে কি সবগুলা কাজের একটা স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। আমি যদি ফার্স্ট ডেলিভারি দেই তাহলে হচ্ছে গিয়ে সে ধরলাম আমার আরেকটা রিসোর্স থেকে কাজটা নেওয়া লাগবে, তাহলে আমার স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট আসতেছে এখানে ইন্টারনাল স্টেক হোল্ডার। আবার যখন আমি ডেলিভারি দিব ক্লায়েন্টকে তখন আমার হচ্ছে গিয়ে এক্সটার্নাল স্টেক হোল্ডার আসতেছে, এবং তাহলে প্রত্যেকটা যখন আমি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করব তখনও আমার হচ্ছে গিয়ে আমার স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট আসবে। ফ্লেক্সিবল যখন চিন্তা করবো তখনও আমার হচ্ছে গিয়ে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট আসবে। সুতরাং স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। তো অ্যাজাইল বলতেছে তার কোর ভ্যালুসে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া, এবং এটা গুরুত্ব দেওয়াটা এবং মাইন্ডের মধ্যে সেট আপ করা প্রত্যেকটা মেম্বারের জন্য। অ্যাজেলের মধ্যে অ্যাজেল ডিফাইন করছে ওর 12টা প্রিন্সিপাল আছে। এই 12টা প্রিন্সিপালের মধ্যে ও ডিফাইন করতেছে যে যে এই 12টা প্রিন্সিপাল যদি হচ্ছে গিয়ে এটা থিওরি টাইপের কনসেপ্ট, এবং এই থিওরি টাইপের কনসেপ্টটাই এটা হচ্ছে মাইন্ডসেট একটা, যে আমি এই 12 রকমের হচ্ছে প্রিন্সিপাল ডিফাইন করেছি। এগুলো হচ্ছে গিয়ে আমার বেসিক এলিমেন্ট, এবং এই এলিমেন্টটা হচ্ছে ফোকাস করলে অ্যাজাইল মাইন্ডসেটটা তৈরি হবে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসে ইমপ্রুভমেন্ট হবে আর কি। তো ফার্স্ট যেটা আছে যে স্যাটিসফাইড কাস্টমার। এই যে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু দেখতেছি হচ্ছে গিয়ে যে আমি যদি চিন্তা করি যে আমি একটু দেখলাম যে কোর ভ্যালুসে দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি বেনিফিশিয়ারিতে বললাম, ওরা কিন্তু অ্যাজাইল কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই কনসেপ্টগুলো নিয়ে আসছে, যে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে কি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ওর মোর ইম্পর্টেন্ট একটা জায়গা রাখছে আর কি। যে কাস্টমার যদি স্যাটিসফ্যাকশন থাকে তাহলে হচ্ছে গিয়ে ও যদি মনে করে যে আমার সিস্টেম ওয়ার্কেবল, আমার কাজটা ওয়ার্কেবল, তাহলে ও কিন্তু সবসময় স্যাটিসফাইড মোডে থাকা। এখন এই কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিন্তু অনেক সময় হয়ে যায় যে যে অনেক সময় রিকোয়ারমেন্ট আনতে 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 আমরা নিজেরা হচ্ছে বোর হয়ে যাই, আমরা নিজেরা হচ্ছে ডেলিভারি দিতে পারি না, কাস্টমার স্যাটিসফাই থাকে না। তো এই স্যাটিসফ্যাকশন লেভেলটার বিভিন্ন এসকেলেশন প্রসেসে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে কি আমরা পরবর্তী সেশনে আবার ডিসক্রাইব করবো আর কি। তারপরে ওয়েলকাম চেঞ্জ, সবসময় আমার চেঞ্জটাকে হচ্ছে গিয়ে ওয়েলকাম করতে হবে। ফ্রিকোয়েন্টলি ওয়েলকাম চেঞ্জ আসতে পারে, চেঞ্জটাকে একসেপ্ট করা আর চেঞ্জ অনুযায়ী হচ্ছে গিয়ে ডিসিশন নেওয়া আর কি। তারপর ডেলিভারি ফ্রিকোয়েন্টলি, যেটা বললাম যে এটা বড় আকারে ডেলিভারি না দিয়ে ছোট ছোট পোর্শনে ছোট ছোট স্প্রিন্টে ভাগ করে হচ্ছে ডেলিভারি দেওয়া। তারপরে হচ্ছে কি ওয়ার্ক টুগেদার, অবশ্যই হচ্ছে গিয়ে এই অ্যাজাইলের কনসেপ্টে আমরা কখনোই হচ্ছে গিয়ে মানে লাইক এমন না যে হচ্ছে গিয়ে কাজ একটা করছি, এটাতে ডিপেন্ডেন্সি সোর্স আছে তার সাথে কোলাবরেট না করা। এটা সবসময় আমার একটা কোলাবোরেশন মেথডে একটা একটা মানে ওয়ে অফ কন্ডাক্টে একদম একসাথে আমার কাছে অ্যালাইন করা। এখানে সে ধরলাম যে বিজনেস পিপল আছেন, আমার ডেভেলপার আছেন, আমার প্রজেক্ট টিম আছেন, সবাই একটা কোলাবোরেশনে কাজ করা একটা প্রজেক্টে, সবারই মাইন্ডসেট হচ্ছে গিয়ে এই প্রজেক্টটা আমাকে সাকসেসফুলি ক্লায়েন্টে ডেলিভারি করতে হবে, সবার অ্যালাইনমেন্ট সেম থাকে আর কি। এরপর ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট, অবশ্যই প্রত্যেকটা ইচ মেম্বারের প্রতি ট্রাস্ট থাকতে হবে এবং ট্রান্সপারেন্সি ক্রিয়েট করতে হবে, এবং সবাইকে সাপোর্ট করতে হবে, সাপোর্টিং রোলটাকে প্লে করতে হবে সবসময়। সাপোর্টিং রোলটা প্লে না করলে তাহলে হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল গোলটা ফিল আপ হবে না সবসময়। ফেস টু ফেস কনভারসেশন, আমরা অনেক সময় ফেস টু ফেস কনভারসেশনটাকে খুব ইয়েতে দেখি যে না আমি তো বলছি আছে কাজটা করে দিবে, তো সেক্ষেত্রে আসলে ওভার দা ফোনে বলি, বলি বা ওভার দা যেভাবে বলি না কেন, তো এটার জন্য হয় কি অনেক সময় ডিলে হয়, একবার বলছি হয়তো রেসপন্স করতে তার কাজ থাকতে পারে,
তার হচ্ছে গিয়ে অনেক সময় তার বিভিন্ন ডিউটি থাকতে পারে, সুতরাং তার সাথে হচ্ছে ফেস টু ফেস কনভারসেশন করা, অ্যাকচুয়াল চ্যালেঞ্জটা ফাইন্ড আউট করা। ফেস টু ফেস কনভারসেশনে, ফেস টু ফেস ইন্টারেকশনে অনেক কিছু দেখা যায় যে ফিজিক্যাল ইন্টারেকশন প্লাস ফেস টু ফেস ইন্টারেকশনে অনেক কিছু বের হয়ে আসে যে আসলে অ্যাকচুয়াল ইনভারনমেন্টটা কি আসলে একটা কাজের ক্ষেত্রে আর কি। তারপর ওয়ার্কিং সফটওয়্যার, অ্যাজাইল বলে সবসময় তোমার একটা ওয়ার্কেবল সফটওয়্যার হতে হবে। তুমি পুরো পুরো প্রোডাক্ট তোমাকে লঞ্চ করার দরকার নেই, তুমি এমন কিছু ফিচার ডেভেলপ করে যেটা ওয়ার্কেবল। এখন আমি 10টা ফিচার আমাকে ডেভেলপ করতে দিল, এখন আমি 10টার মধ্যে 2টা মাত্র ওয়ার্কেবল আছে, আর বাকিগুলো কোনোটা ফাইন টিউনিং দিছে, কোনোটা এরর হয়েছে, এরকম না। কাস্টমার কাছে তুমি যাই নিয়ে যাবা, যাই প্রেজেন্ট করবা একটা 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 স্টেজে বা একটা স্প্রিন্টে বা একটা হচ্ছে গিয়ে ডেলিভারি মাইলস্টোনে তুমি ওয়ার্কেবল জিনিস নিয়ে যাও সব সময়, এবং সব সময় এটাকে ট্রান্সপারেন্সি রাখা যে তুমি এই কাজটা ওয়ার্কবল করছো। এবং এখানে অ্যাজাইলের কনসেপ্ট হচ্ছে এরকম যে ওই যে বললো ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখন এমন না যে আমি একটা ফেজে ওয়ার্কেবল সফটওয়্যার নিয়ে গেছি, আর একটা কাজ করতে গিয়ে আবার নেক্সট ফেজে গিয়ে ওই ওয়ার্কেবল জিনিসটা ভেঙে মানে আমার ডিস্ট্রয় হয়ে গেছে, এমন না। এই জন্য বলছে যে অ্যাজাইলে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তুমি সবসময় তাকে ওয়ার্কেবল একটা প্রোডাক্টটাকে ডেলিভারি দাও। সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা আসে কিন্তু একটা ওয়ার্কেবল সফটওয়্যার থেকেই আর কি। এই প্রত্যেকটা প্রিন্সিপাল একটার সাথে একটা অ্যালাইন। সাস্টেইনেবল বলতে সাস্টেইন করা। আসলে আমরা যখন একটা প্রজেক্ট করি, তখন প্রজেক্টের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমি ইনপুট হিসেবে ডিফাইন করে দিই। ইনপুটের পরে হচ্ছে হচ্ছে কি যখন আমার আউটপুটটা হয়, আউটপুটটা কিন্তু আমার সাস্টেইনেবিলিটি কখনোই রাখে না। আউটপুটটা হচ্ছে কি আউটপুট আসে, ইনপুট আমি দিলাম, কিন্তু আউটপুট আমার মানে এনিথিং কিছু আসতে পারে যে আমার আউটপুট আসছে একটা আর কি। এখন আমি যদি 2 আর 2 যোগ করে বলি 4 হচ্ছে গিয়ে আমার আসলো, এখন 4 না হয়তো আমার 3 আসতে পারতো, এটাও তো আমার একটা আউটপুট। কিন্তু আসলে সাস্টেইনেবলটা ডিফাইন হবে যখন আউটকামটা হচ্ছে গিয়ে আমার বেনিফিট আকারে যাবে। লাইক যে আমার একটা এমন একটা আমি প্রজেক্ট করলাম, এমন একটা ওয়ার্ক করলাম যেটা হচ্ছে কি পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ করে দিল। আবার এমন চেঞ্জ না যেটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, এমন না, যেটা হচ্ছে পজিটিভ মাইন্ড সেট আপ করবে। ওই জিনিসটাই কিন্তু আমার একটা একটা সময় সাস্টেইনেবল প্রোডাক্ট হবে, সবাই আমাকে চিনবে আমার মার্কেটে অ্যাজ আ ভেন্ডর হিসেবে, সবাই আমাকে বলবে যে এমন একটা কাজ করছে যেটা হচ্ছে কি ওকে অনেক বছর সাস্টেন করতে পারতেছে। এই সাস্টেনেবলটা জিনিসটা ডিফাইন হয় যে আমি কতটুকু ওয়ার্কেবল আইটেম ডেলিভারি দিচ্ছি আর কি মার্কেটে আর কি। কারণ এটা হচ্ছে কি মার্কেটে একটা দেখা যাবে একটা কাস্টমারের সাথে আরেকটা কাস্টমারের খুব একটা অ্যালাইনমেন্ট, একটা রিলেশন থাকে। তো দেখা যায় যে হচ্ছে কি এই রিলেশনটা যখন হয় তখন আমার সম্পর্কে অন্যরা যেভাবে নেবে, আমার ক্লায়েন্ট কিভাবে নেবে, এই বিষয় পুরোটাই হচ্ছে কি আমার ওই প্রজেক্টের আউটকামটা কতটুকু বেনিফিট করতে পারতেছে আমার ম্যাচ পিপলের মধ্যে আর কি। কন্টিনিউয়াস অ্যাটেনশন, সবসময় আমার কন্টিনিউয়াস একটা অ্যাটেনশনে থাকা যে আমার প্রজেক্টের অবস্থানটা এখন কোথায়, আমার কি কি মাইলস্টোন ছিল, কি কি ডেলিভারি ছিল, কতগুলো স্প্রিন্ট আমি ডিজাইন করছি, কতগুলো আমি ডেলিভারি দিছি, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আমার কি, আমার এখন প্রোডাক্টটা ওয়ার্কফুল কিনা, কন্টিনিউয়াস এখানে অ্যাটেনশন ক্রিয়েট করা আর কি। তারপর হচ্ছে মেনটেন সিম্পলিসিটি, ওই যে সিম্পল ভাবে চিন্তা করা। সবসময় অ্যাজাইল এটাকে বলে যে তুমি মেক সিম্পল। এত এত মানে জটিল ভাবে বা একটা কমপ্লেক্স ভাবে চিন্তা করার বিষয় না কোনো কিছু আর কি। আমার আইটেম ওয়াইজ আমি আইটেমগুলো কাজ করব, সবগুলো হচ্ছে গিয়ে আমার সিম্পলিসিটি ব্যানারে হচ্ছে গিয়ে ডিফাইন করা আর কি। সেলফ অর্গানাইজ, এখানে অ্যাজাইল বলে এমন, অ্যাজাইলের কনসেপ্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়াল পার্সন তারা সেলফ অর্গানাইজ হবে। তাকে কেউ ধরে কয়ে বলে কাজ করাবে না, সে জানবে তার রোলটা কি, তার অ্যাক্টিভিটিটা কি, তার টাস্ক অনুযায়ী কি করা উচিত কি করণীয়। তাকে সেলফ অর্গানাইজ হওয়া লাগবে প্রত্যেকটা টিম মেম্বারকে। তারপরে রিফ্লেক্ট এন্ড অ্যাডজাস্ট, আমাকে রিফ্লেকশন করতে হবে আবার অ্যাডজাস্ট করতে হবে। এই যে কম্বিনেশনটা হচ্ছে কি এখানে দেখানো হয়েছে যে আমার এমন একটা কাজ রিফ্লেকশন আসলো, দেখা গেল রিফ্লেকশনের কারণে হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা কাজে হচ্ছে গিয়ে এটা ইম্প্যাক্ট পড়লো আমার। তো এটাকে আবার অ্যাডজাস্ট মোডে নিয়ে আসা, অ্যাডজাস্ট করে হচ্ছে গিয়ে এটা আবার কিউমিউলেটিভ ভাবে হচ্ছে গিয়ে ডিফাইন করা, এটা হচ্ছে গিয়ে আমার একটা প্রিন্সিপালাইজারের মধ্যে আর কি। অ্যাজালের মধ্যে কিছু কি কনসিডারেশন আছে আর কি। এখানে যেমন আমি দেখতেছি কমপ্লেক্সিটি অ্যান্ড আনসার্টেনিটি, যেটা একটু আগেই বললাম, সেটা হচ্ছে কি আমার যখন একটা চেঞ্জ আসে তখন এটার অনেক কমপ্লেক্স থাকতে পারে, এবং দেখা যায় যে যেই কমপ্লেক্স চেঞ্জগুলো আমরা আসলে একসেপ্ট করতে চাই না, এবং আনসার্টেনিটি থাকতে পারে এটা প্রজেক্টের। ওই জিনিসগুলো হচ্ছে কি আমার
আনসার্টেন ম্যানারে আমরা ডিফাইন করি। সুতরাং এই বিষয়গুলোকে আমার মাথায় রাখা লাগবে যে একটা প্রজেক্ট রান অবস্থায় যে কোনো সময় হতে পারে। তারপরে আমার ক্রস ফাংশনাল কোলাবোরেশন। ক্রস ফাংশনাল কোলাবোরেশন মিনস হচ্ছে গিয়ে যে আমার অনেকগুলো টিমের সাথে কাজ করতে হয়, অনেকগুলো এনভায়রনমেন্টের সাথে কাজ করতে হয়। এই ক্রস ফাংশনাল কোলাবোরেশনের সাথে দেখা যায় যে অনেক ডিপার্টমেন্ট ওয়াইজ টিম ওয়াইজ তাদের মোটিভ কিন্তু ডিফারেন্ট থাকে। সে ধরলাম আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের একটা মোটিভ থাকবে, তাকে সে কিভাবে দ্রুত হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে ডেলিভারি দিবে। তারপরে হচ্ছে গিয়ে আবার প্রজেক্ট ম্যানেজমেন্টকে কিভাবে কাজ ডেলিভারি দিবে, যেমন ডেভেলপার, টেস্টার। তো সবার সাথে কিন্তু কোলাবোরেটিভ ভাবে আমার কাজটা করে আদায় করতে হবে। এখানে কনফ্লিক্ট হবে এমন কিছু চিন্তা না করা, বোথ এন্ড থেকেই আর কি। যে আমার অ্যাকচুয়াল গোলটা যাতে সবার মাথায় মাইন্ডসেটে রাখা, এবং এটা সবাই তার কেউ যাতে এটাকে মনে না করে যে এটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল ওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণই হচ্ছে গিয়ে একটা প্রজেক্টকে, একটা প্রোডাক্টকে, একটা যে কোনো একটা সাস্টেইনেবল প্রোডাক্টকে হচ্ছে গিয়ে আমার মার্কেটে প্লেস করার জন্য, ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য আহ, এই জিনিসটা প্রত্যেকটা টিম মেম্বারদের কনসেপ্টে রাখা, মাইন্ডসেট করা যে আমি একটা টিম হয়ে কাজ করব। কারো কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তখনই আমাকে একটা টিম, যখন একটা প্রজেক্ট ভালোভাবে রান করবে তখনই যখন পুরো টিম মেম্বার এই প্রজেক্টের গোল সম্পর্কে জানবে, স্কোপ সম্পর্কে জানবে, এবং তাদের মধ্যে কোলাবোরেশনটা খুব স্ট্রংলি ম্যানারে চলবে আর কি। তারপর কাস্টমার এঙ্গেজমেন্ট। অ্যাজাইল বলে যে কাস্টমার এঙ্গেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমরা এখানে অনেক সময় টার্মে বলি, যেমন স্ক্রাম ফ্রেমওয়ার্কে আমি বলবো যে যে রোলটা আছে প্রোডাক্ট ওনার, এখানে কাস্টমারকে বোঝানো হয়েছে আর কি। কাস্টমার এঙ্গেজমেন্টটা হচ্ছে কি যে কাস্টমারকে কখনোই মানে ব্লাইন্ড না রাখা আর কি, কাইন্ড অফ। যে লাইক থাকে না অনেক সময় আমরা কাস্টমারকে ব্লাইন্ড রাখি আর কি, অনেক সময় লাইক আমাদের এন থেকে যে কাস্টমার দিছে এই কাজটা আমরা 2 মাস পরে গেলেও হবে, কাস্টমার দিব। কিন্তু কন্টিনিউয়াস আসলে কাস্টমারকে যে এঙ্গেজ রাখা এবং তাকে বলা যে আমি এই কাজ করছি, আমার কাজের আপডেট হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমরা এই ফেজে করলাম, পরবর্তী ফেজে এটা করব। তাহলে এই এঙ্গেজমেন্টটা কাস্টমার হচ্ছে হ্যাপি থাকে, যে না সে ভাবে যে না সে আমাকে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স দিচ্ছে, আমার কাজটাকে হচ্ছে গুরুত্ব সহকারে হচ্ছে গিয়ে সে রান করাচ্ছে আর কি। তারপর টাইম টু টাইম মার্কেট প্রেশার। মার্কেট প্রেশারটা বলছে হচ্ছে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে কি যে আমার তো যেহেতু অ্যাডাপ্টিবিলিটি কনসেপ্টটা আসছে, সুতরাং আমাকে অ্যাডাপশনের জন্য অবশ্যই অ্যাডাপ্টিবিলিটি থেকে আমার সাস্টেনেবিলিটি আসে আর কি। তো অ্যাডাপ্টেশনের জন্য অবশ্যই হচ্ছে কি আমার মার্কেট প্রেশারকে ইউজ করতে হবে। মার্কেট এনগেজ করার দায়িত্ব হচ্ছে আমার। আমার প্রোডাক্ট কিভাবে মার্কেট এনগেজ করবে, আমার হচ্ছে কাজ কিভাবে মার্কেট এনগেজ করবে, এই মার্কেটের প্রেশারটাকে আমাকে হচ্ছে কি অ্যাজাইলের মধ্যে হচ্ছে কি অ্যালাইন করতে হবে আর কি, অ্যাজাইল কনসেপ্টে আর কি। তারপর স্কোপ ফ্লেক্সিবিলিটি, স্কোপটাকে ফ্লেক্সিবল করা। এটাকে আসলে অনেক সময় থাকে না যে কম্পেট করে ফেলা। এই স্কোপ ফ্লেক্সিবিলিটি কনসেপ্টটাও কিন্তু অ্যাজাইল বলে যে অ্যাজাইলের মাইন্ডসেটে নেওয়া যে ফ্লেক্সিবল স্কোপ। এখানে কোনো ফিক্সড স্কোপ না। হ্যাঁ, ফিক্সড স্কোপ না বলতে এই মিনস না যে আমি একদম আহ, আমার প্রজেক্টের এমন না যে যে স্কোপটা হচ্ছে লাইফ টাইম চলবে আমার। এটা এটা বিভিন্ন সাইজিং কনসেপ্টে, এসকেলেশন প্রসেসে, এস্টিমেশন প্রসেসে, যেটা আমি পরবর্তী সময় বলবো যে কিভাবে এস্টিমেশন করব, কিভাবে সাইজিং করব, ওই স্কোপ গুলো সাইজিং করে করে হচ্ছে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া আর কি, ফ্লেক্সিবল রাখা আর কি। তারপরে টিম এম্পাওয়ারমেন্ট। টিমের এম্পাওয়ারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা টিমের মধ্যে একটা এম্পাওয়ারমেন্টশিপ থাকা লাগবে, যারা তাদের কাজটাকে ওন করে, যে কাজটাকে ওন করে কাজটাকে ডেলিভারি দেওয়া। থাকে না যে একটা কাজের ওনারশিপ নেওয়া আর কি। তো এই এম্পাওয়ারমেন্টটা হচ্ছে প্রত্যেকটা টিমের মধ্যে থাকা লাগবে, প্রত্যেকটা টিমের থাকা লাগবে। এখন অ্যাজাইলের মধ্যে কিছু কনসেপ্ট আছে যে ওয়াই অ্যাজাইল আর ওয়াজালটা কেন আমি করব এখানে। অ্যাজাইল যেহেতু বলে যে এটা হচ্ছে এই মানে অ্যাডাপ্টেবিলিটি আর কাইন্ড অফ। তো এখানে প্রেডিক্টিবিলিটি কনসেপ্টটা আসছে যে মার্কেটে অ্যাজাইলটাকে প্রেডিক্টিভ মেথডে কনসেপ্ট করা। যে লাইক থাকে না যে আমার মার্কেট স্ট্যান্ডার্ডে মানে অনুমান করা যে আমার এই মার্কেট স্ট্যান্ডার্ডে আমার স্কোপটা কোথায়। অ্যাজাইল সবসময় এই প্র্যাকটিসটা করায় আর কি। অ্যাজাইলে কোয়ালিটিটাকে ডিফাইন করা হয় যে কোয়ালিটি তুমি একদম 100-এ 100% দাও। তুমি যতটুকুই দাও না কেন, ওইটুকুই তোমাকে 100-এ 100% দেওয়া লাগবে। অ্যাজাইল ডিফাইন করে যে আর্লি আর ওয়াই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে কিভাবে রিটার্ন অফ ইনভেস্ট আনা যায় আর কি। এই যে আমি ফেজ ওয়াইজ কাজগুলো ভাগ করব, এখানে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসবে আর কি, ওই ডিফাইনটা করা। লোয়ার কস্ট, অ্যাজাইল সবসময় লোয়ার কস্টে ডিফাইন করে, কারণ এখানে আমি যখন অ্যাজাইল অ্যাপ্রোচে যখন ফ্রেমওয়ার্ককে রিসোর্সগুলোকে মোবিলাইজ করব, তখন কিন্তু আমি ডিফাইন করতে পারবো এস্টিমেশন ওয়াইজ রিসোর্সগুলোর এঙ্গেজমেন্ট, কারণ আমার রিসোর্স কস্ট থেকে তো আসলে মেনলি আসলে প্রজেক্টের কস্টটা ভ্যারি করে।
তো ওই কস্টটা কিভাবে মিনিমাইজ করা যায় ওই চিন্তাটা আমার কিন্তু এস্টিমেশন প্রসেসে অ্যাজাইল নিয়ে আসে আর কি। ইনোভেশন অ্যাজাইল সবসময় ইনোভেশন করে, যেহেতু এটা হচ্ছে কি আমার কাইন্ড অফ হচ্ছে গিয়ে যে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ এবং আইটেটিভ অ্যাপ্রোচ। তো ও সবসময় হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে গিয়ে একটা ইমপ্রুভ ইনোভেশন টাইপের কনসেপ্টে নিয়ে আসে, যে আমি আজকে একটা বেটার অবস্থানে আছি, আমি কালকে আবার হচ্ছে বেটার ডেলিভারি দিব আর কি, এরপরে তুমি আরো বেটার ডেলিভারি দেবো। তো ইনোভেশন কনসেপ্টটাকে অ্যাজাইল নিয়ে আসে আর কি। প্রোডাক্ট ফিট, তো প্রোডাক্ট ফিট হচ্ছে কি যে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, আমি ওই রাইট প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি কিনা, রাইট থিং রাইট ওয়ার্ক করতেছি কিনা, ওই অ্যাজাইলটা ডিফাইন করে আর কি এই কনসেপ্টটা। তো এই অ্যাজাইল আর অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ওয়াটারফল, আমরা ট্রেডিশনালি অনেক সময় ওয়াটারফল করি, আমরা ভি শেপ মেথডে করি, তারপরে ইনক্রিমেন্টালের মেথডে করি। তো অ্যাজাইলের মধ্যে আমি একটা ওয়াটারফল কনসেপ্ট যদি ডিফাইন করি, যে যে জিনিসটা কি আসলে ওয়াটারফলে আমরা যে জিনিসটা দেখি, যে যেমন পানি ফ্লো করে আর কি, যে পানি যখন ফ্লো করে তখন এটা ব্যাক করে না কোনো সময় আর কি। তো ঠিক সেভাবে ওয়াটারফল কনসেপ্ট হচ্ছে এরকম আর কি, যে আমি একটা কাজ শুরু করছি এবং শেষ করতেছি, যেখানে আমার স্কোপটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফিক্স থাকবে, আর হচ্ছে গিয়ে আমার কস্ট এবং টাইমটা আমি এস্টিমেট করতে পারবো। এখানে স্কোপ ফিক্স মানে যে আমি বললাম যে আমার 100টা রিকোয়ারমেন্ট, 100টাই করবো এবং তোমাকে 3 মাস করতে হবে। এখন যখন ওয়াটারফলটা হয়ে গেল, তখন যদি কোনো ধরনের আমার মানে ইয়ে থাকে, লোফল থাকে, তখন কিন্তু আমি ব্যাক করতে পারতেছি না। তো এই আমি রিভিউ করতে পারছি না, কারণ আমার একবারই প্ল্যান করতেছি, একবার ডেলিভারি দিচ্ছি আর কি। তো এতে কোনো আইটেটিভ কনসেপ্ট আসতেছে না আর কি। কিন্তু অ্যাজাইলে বলতেছে যে এখানে স্কোপটা হচ্ছে গিয়ে এস্টিমেটেড করা যাবে, কারণ এখানে এস্টিমেটেড কনসেপ্টটা এই সেন্সে আসছে যে কাস্টমার যা নিজ চাচ্ছে আমি ওইটুকুই দিব আর কি। তো এই জিনিসটাকে কাস্টমার মাইন্ডসেটে রাখা, যে তুমি আমাকে যেটা দিবা ওই কাজটা আমি করে দেবো, ওই সেন্স তুমি আমার ডেলিভারি নিবা আর কি। তো এই জন্য স্কোপটাকে এখানে বলছে এস্টিমেটেড, আর কস্ট আর টাইম বলছে ফিক্সড কস্ট ডিফাইন করা হয়েছে এখানে অ্যাজাইল কনসেপ্টে। তো এখানে এই অ্যাজাইল কনসেপ্টের যে ডেভেলপমেন্ট প্রসেস ডায়াগ্রাম যেটা আছে, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো হয়, যে আমি একটা চিন্তা করি যে রোড ম্যাপ কাইন্ড অফ, যে আমি একটা সাইকেল যে রান করাই, তাহলে হচ্ছে কি আমার আহ, আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট নিচ্ছি, আমি ওটার উপরে ডেভেলপ করছি, ডিজাইন করতেছি, আমি এটা ইমপ্লিমেন্ট করছি, দেন টেস্টিং করছি, এটা যদি ইয়েস থেকে রিলিজ দিচ্ছি, নো হইলে আমি আবার এটাকে আবার ওই ওই কনসেপ্টে আবার ব্যাক করাচ্ছি আর কি। এটা হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেস। যদি ওয়াটারফল হইতো তাহলে কি হইতো, এটা হচ্ছে ফল করতো আর কি। আর অ্যাজাইলের কনসেপ্টটা হচ্ছে কি যে আমার যদি ইয়েস হয় রিলিজ, না হলে এটাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আবার রিকোয়ারমেন্টটাকে হচ্ছে কি অ্যানালাইসিস করবো, ডেভেলপ করবো, আবার হচ্ছে কি সলিউশন দিব, টেস্ট করবো, দেন আমি আবার রিলিজ দিব। কনসেপ্ট হচ্ছে এরকম এখানে ডেভেলপমেন্ট প্রসেস। এই অ্যাজাইলের, এটা গেল হচ্ছে কি অ্যাজাইলের আমার মাইন্ডসেট, এটা গেল অ্যাজাইলের অ্যাপ্রোচ প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা একটা থিওরি বেস কনসেপ্ট। এই থিওরি বেস কনসেপ্টটা যখন বিভিন্ন ফ্রেমওয়ার্কে ডিফাইন করা হয়, ওই ফ্রেমওয়ার্কটার কনসেপ্ট হচ্ছে স্ক্রাম ফ্রেমওয়ার্ক। এখন স্ক্রাম জিনিসটা কি আসলে, এটা কোত্থেকে আসে আসলে? এখন আমি চিন্তা করি যে অ্যাজাইল, এতক্ষণ আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে একটা থিওরি, এটা একটা মেথড। জিনিসটা হচ্ছে গিয়ে আমি আমার মাইন্ডসেটে ডিফাইন করলাম, এই অ্যাপ্রোচ ফলো করলে আমি অ্যাজাইল মেথডে কাজ করতে পারবো। এখন এটা একটা ফ্রেমওয়ার্ককে রেখে আমি এটাকে হচ্ছে গিয়ে রান করাবো, টুলস টেকনোলজি যেটাকে বলে আর কি। আমি যদি কোনো থিওরিক্যাল অ্যাপ্রোচ থেকে বিভিন্ন সিমুলেটারে দেই, ওইটা টুলসে কিভাবে রিপ্রেজেন্ট হবে, কিভাবে ফ্রেমওয়ার্কে ডিফাইন হবে, এটা হচ্ছে কি আমার স্ক্রাম। যেমন আমি চিন্তা করতে পারি যে আমার একটা প্ল্যাটফর্ম যদি পিএইচপিতে ডেভেলপ করা, লাইক হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা, ওটা বিভিন্ন ফ্রেমওয়ার্ক থাকে, যেমন লারাভেল, তারপরে হচ্ছে কি আমার কোডিগনেটর। তো ওই ফ্রেমওয়ার্কে আমার ওই জিনিসটাকে, ল্যাঙ্গুয়েজটাকে, থিওটাকে আমি কিভাবে অ্যাকোমোডেট করব, জিনিসটাই হচ্ছে কি আমার ওই স্ক্রামে, ওই ঠিক সেভাবেই আমার অ্যাজেলটা কিভাবে আমি হচ্ছে স্ক্রাম ফ্রেমওয়ার্কে ডিফাইন করব, টুলস এবং টেকনোলজি ইউজ করে আমি আমার প্রোডাক্টটা ডেলিভারি দিব, সেটাই হচ্ছে কি আমার স্ক্রামের কনসেপ্ট। তো ফ্রেমওয়ার্কটা কিভাবে আসছে এখানে, যখন এই স্ক্রামের কনসেপ্টটা হচ্ছে গিয়ে 1980s এর দিকে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি লিন ম্যানুফ্যাকচারিং যে কনসেপ্টটা, টয়োটা হচ্ছে প্রোডাকশন সিস্টেম। লিন ম্যানুফ্যাকচারিং কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে আমার মিনিমাইজ ওয়েস্ট করব, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি দিব আর কি। ওই কনসেপ্ট থেকে একটা টার্মিনোলজি নেওয়া হয়েছে। দেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, আমি কি করব, টোটাল কোয়ালিটিকে ম্যানেজমেন্ট করবো, কোয়ালিটিকে এনশিওর করব।
আমি সবসময় কোয়ালিটি ফোকাস রাখবো, যে জিনিসটা আমি ডেলিভারি দিচ্ছি ওই জিনিসটা কতটুকু আমার আউটকাম আসতেছে, কতটুকু বেনিফিট করতেছে, আমি ওই কোয়ালিটিকে অ্যাসিওর করবো আর কি। দেন এই দুইটা কনসেপ্ট বেস করে একটা ডেভেলপমেন্ট প্রসেস ডিফাইন করা হয়েছে, যেটা হচ্ছে কি আমার হিরো টাকা এবং হচ্ছে গিয়ে নানকা নামে দুইজন ভদ্রলোক, যারা হচ্ছে গিয়ে এই দুইটা কনসেপ্টটাকে নিয়ে টয়োটার আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কনসেপ্টটা নিয়ে এই একটা ডেভেলপমেন্ট কনসেপ্ট ওনারা রান করছে হচ্ছে 1986 আর কি। এরপরে হচ্ছে গিয়ে আর দুই ভদ্রলোক আছে, এই দুইজন হচ্ছে গিয়ে স্ক্রুবার আর হচ্ছে গিয়ে জেফ নামে যে ভদ্রলোক, তারা হচ্ছে গিয়ে এই দুইটা উপরের যে লিন আর তারপরে হচ্ছে গিয়ে কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কনসেপ্ট, এই দুইটাকে কনসেপ্টটা দিয়ে এবং ডেভেলপমেন্ট প্রসেসের যেই পেপারটা ছিল ওই দুইটা কনসেপ্টে ভেরি করে তারা তাদের ডেভেলপিং কনসেপ্টে স্কাম মেথডটাকে রান করাইছে আর কি। যে আমি যদি হচ্ছে গিয়ে মিনিমাইজ ওয়েস্ট করি এবং হচ্ছে গিয়ে আমি হাই বা হচ্ছে গিয়ে আমি ম্যাক্সিমাইজ প্রোডাক্টিভিটি দেই, আর আমি যদি কোয়ালিটি অ্যাসিওর করি এবং আমি যদি হচ্ছে গিয়ে এটার কনসেপ্টটা রান করতে পারি ডেভেলপমেন্ট প্রসেসে, তাহলে হচ্ছে গিয়ে আমার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে এটা খুব সুন্দরভাবে রান করবে। সেই থ্রুতে তারা হচ্ছে গিয়ে অফিসিয়ালি হচ্ছে গিয়ে আপনার 1995-এ আপনার এটাকে এই অফিসিয়ালি লঞ্চ করে। এবং তারা হচ্ছে গিয়ে এই কনসেপ্টটা আরেকটা জায়গা থেকে নেয়, সেটা হচ্ছে রাগবি গেম। যে রাগবি গেমের যে কনসেপ্টটা আছে, আমরা রাগবি গেমে দেখি হচ্ছে গিয়ে যে একটা জিনিস নিয়ে হচ্ছে গিয়ে কনসেপচুয়ালি একটা পুরো টিম ওয়াইজ হচ্ছে কোলাবরেট করে এবং এটা আবার হচ্ছে গিয়ে ছড়ায় যায়, আবার হচ্ছে গিয়ে এসে হচ্ছে কোলাবরেট করে জিনিসটাকে হচ্ছে গিয়ে অ্যাকোমোডেট করে আর কি। তো ওই রাগবি গেম কনসেপ্টটা আর ওই টয়োটার যে আপনার লিন ম্যানুফ্যাকচারিং আর কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই তিনটা কনসেপ্টে তারা এই স্ক্যামটাকে রান করে আর কি, রান করে। এখন আমার এই স্ক্রামের তিনটা কোর এলিমেন্ট আছে। তিনটা কোর এলিমেন্ট বলছি হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জিনিসেরই আসলে কিছু এলিমেন্ট থাকে আর কি, কোর এলিমেন্ট। তো এই তিনটা কোর এলিমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে যে আমার রোলস একটা এলিমেন্ট, আমার ইভেন্ট একটা এলিমেন্ট, আর আর্টিফিস এলিমেন্ট। রোলস হচ্ছে গিয়ে যে এখানে এমন কিছু রোল আছে যারা হচ্ছে গিয়ে রিসোর্স টাইপের রোল, লাইক দ্যাট, মানে হিউম্যান রিসোর্স যারা কাজ করবে, সেই রোলগুলো কিছু ইভেন্টের উপরে কাজ করবে। ইভেন্ট চলাকালীন তারা কিছু আর্টিফেক্ট নিয়ে কথা বলবে, লাইক দ্যাট। তো আমি যদি ফার্স্টে রোলে যাই, স্কাম রোলে কি কি আছে? স্কাম রোল তিন ধরনের রোলটাকে ডিফাইন করে, একটা হচ্ছে স্কাম মাস্টার, একটা প্রোডাক্ট ওনার, আর হচ্ছে ডেভেলপমেন্ট টিম। স্কাম মাস্টার হচ্ছে কি এমন একজন লোক যিনি হচ্ছে গিয়ে যে আমার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আমার যেই টিম মেম্বার আছে এবং যতগুলো রিকোয়ারমেন্ট আছে, তাদের যত ধরনের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হয়, যত ধরনের ব্লকেজ থাকে, একজন স্কাম মাস্টার এটাকে ফুলফিল করে। টিম ওয়াইজ যত কোলাবোরেশন হবে, টিম ওয়াইজ যত রিকোয়ারমেন্ট হবে, টিম ওয়াইজ যত কনফ্লিকশন হবে, সবগুলো হচ্ছে কি স্কাম মাস্টার হচ্ছে এখানে ব্রিজ তৈরি করবে, প্রোডাক্ট ওনার এবং ডেভেলপমেন্ট টিম। এই প্রোডাক্ট ওনার হচ্ছে কি এমন একজন লোক যে হচ্ছে কি রিকোয়ারমেন্ট দিবে, মানে একটা প্রজেক্টের বা একটা প্রোডাক্টের যত ধরনের রিকোয়ারমেন্ট সে ডিফাইন করবে যে আমার এটা লাগবে। একজন প্রোডাক্ট ওনার মিনস হচ্ছে গিয়ে একদম সোজা বাংলা কথায় আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার। আর এখানে ডেভেলপমেন্ট টিম হচ্ছে গিয়ে, এখানে ডেভেলপমেন্ট টিম মানে এমন আছে ডেভেলপার, এখানে ডেভেলপমেন্ট টিম হচ্ছে গিয়ে যে আমার একটা স্ক্রিপ্ট রান করাতে যতগুলো মেম্বার থাকবে তারা সবাই হচ্ছে কি আমার টিম মেম্বার, ডেভেলপার টিম মেম্বার। এখানে আমার টেস্টের একজন ডেভেলপার টিম মেম্বার, এখানে ডেভেলপার আমার টিম মেম্বার, এখানে আমার একজন সাপোর্ট এক্সিকিউটিভ হচ্ছে কি আমার ডেভেলপমেন্ট টিম, এখানে একজন ইউআইসি হচ্ছে আমার ডেভেলপমেন্ট টিম, এখানে একজন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে বিএ, সেও আমার একজন ডেভেলপমেন্ট টিম। সুতরাং এই স্কাম, এই রোলের তিনটা রোল নিয়ে হচ্ছে কি স্কামটা আমার রোলের ডিফিনিশনটা ডিফাইন করা হয়েছে আর কি। তো এরপর যদি আমি চিন্তা করি যে আমার স্কামের কিছু আর্টিফিকেট আছে, এই আর্টিফিকেট গুলো কি কি আসলে? এই আর্টিফিকেটের মধ্যে প্রথমটা হচ্ছে কি প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা। এখন আমার একটা প্রজেক্টের অনেকগুলা মাইলস্টোন থাকে, অনেকগুলা ডেলিভারি থাকে, অনেকগুলা টাস্ক অফ অ্যাক্টিভিটি থাকে, সবগুলো হচ্ছে কি আমার এই প্রোডাক্ট ব্যাকলগ। আমার ক্লায়েন্টকে প্রজেক্ট ডেলিভারি একদম লাস্ট দিন পর্যন্ত যে আইটেমটা আমি ডেলিভারি দিব, যদি ইভেন দো একটা যদি আমার লেটারও ইস্যু করা লাগে কোনো একটা কাজের থ্রুতে, ওইটাও আমার হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। ইচ অ্যান্ড এভরি টাস্ক হচ্ছে কি এই প্রোডাক্ট ব্যাকলগে থাকবে। এই প্রোডাক্ট ব্যাকলগ আমার যখন তৈরি হবে তখন হচ্ছে গিয়ে আমি এই প্রোডাক্ট ব্যাকলগ থেকে কিভাবে হচ্ছে গিয়ে আমার
আহ, ওই আমার টাস্কের সাইজ ওয়াইজ কিভাবে আমি এস্টিমেশন করব, ওই এস্টিমেশন প্রসেসে আমি কিভাবে একটা স্পিন প্ল্যান করব, সেটা হচ্ছে আমার স্পিন ব্যাকলগে থাকবে। এই স্পিন ব্যাকলগটা হচ্ছে কি, যে সে ধরলাম আমার প্রোডাক্ট একটা প্রজেক্টের 100টা টাস্ক আছে, আমি প্রত্যেকটা স্প্রিন্টে 10টা করে কাজ দিব। এই এই 100টা কাজ সবার কাজ, এখানে আমার ডকুমেন্টেশন হতে পারে, এখানে আমার ডেভেলপমেন্ট হতে পারে, এখানে আমার টেস্টিং হতে পারে, সব এভরিথিং। তো এই প্রত্যেকটা হচ্ছে টাস্কগুলোকে আমি স্প্রিন্ট ওয়াইজ ভাগ করে দেবো। আমি সে ধরলাম হচ্ছে আমি 10টা স্প্রিন্টে ভাগ করলাম। এই 10টা স্প্রিন্টে ভাগ করবো, এই যে 10টা যে স্প্রিন্ট ব্যাকলগ করবো, এই স্প্রিন্ট প্ল্যানিং এর জন্য আবার কিছু এসকেলেশন প্রসেস আছে আবার। এই এসকেলেশন প্রসেস অনুযায়ী হচ্ছে কি আমি স্প্রিন্ট ব্যাকলগটাকে ডিফাইন করব। যখন আমি স্প্রিন্ট ব্যাকলগটা ডিফাইন করব, তখন হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা স্প্রিন্ট রান করবে, এবং প্রত্যেকটা স্প্রিন্ট শেষ হওয়ার পরে আমি যেভাবে প্রত্যেকটা স্প্রিন্টের জন্য আমি প্ল্যান করব, আমি প্রত্যেকটা স্প্রিন্টের জন্য ডিজাইন করব, প্রত্যেকটা ডেভেলপ করব, টেস্টিং করব, এটাকে রিভিউ করব, এটাকে একটা আইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে আমি রান করাবো প্রত্যেকটা স্প্রিন্ট। এবং এই জন্য পরেরটা বলা হয়েছে ইনক্রিমেন্ট। এই যে আমি প্রত্যেকটা স্প্রিন্ট রান করাচ্ছি, তাহলে আমি এটা ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ আমি দেখবো, যে আমার প্রত্যেকটা স্প্রিন্ট ওয়াইজ কাজটা কিভাবে হচ্ছে মনিটরিং করব। বার্ন ডাউন চার্টটা আমি দেখবো। বার্ন ডাউন চার্টটা হচ্ছে যে বার্ন ডাউন, যে আমার লাইক থাকে না ক্যালোরি বার্ন করতেছি আমি, আমি যখন ওয়েট লস করি ক্যালোরি বার্ন করি, ঠিক সেভাবে আমি প্রোডাক্ট লক থেকে আমি স্প্রিন্টটা রান করায় করে আমি কাজটা করাচ্ছি, মানে আমি ওয়ার্কলোডটা কমাচ্ছি আর কি। তাহলে আমি দেখতে পাবো যে আমার ওয়ার্কলোডটা কমতেছে কিনা, আমার অ্যাকচুয়াল দেওয়ার কথা ছিল কতটুকু, আমি কতটুকু দিয়েছি আর কি। এই কনসেপ্ট হচ্ছে বার্ন ডাউনে দেখানো হয়। তারপরে স্কামের আর্টিফেক্ট যখন গেল, এরপরে ইভেন্ট গুলো নিয়ে চিন্তা করে, ইভেন্টটা কি আসলে। এই যে আমি বললাম যে আর্টিফেক্ট গুলো এগুলো এগুলো, এই স্পিনটা কিছু ইভেন্ট থাকে থাকে না কিছু, প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিছু ইভেন্ট থাকে। এই সেভাবে স্ক্রামের কিছু ইভেন্ট আছে। স্ক্রামের ইভেন্ট হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে স্পিনটাকে প্ল্যান করা, ওই যে প্রোডাক্ট ব্যাকলগ থেকে স্পিন ব্যাকলগ করা। এই স্পিনটের প্ল্যানিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে ইচ এন্ড এভরি মেম্বার একটা প্রজেক্টে সবাই প্রেজেন্ট থেকে স্পিনটাকে প্ল্যান করবে টাস্ক ওয়াইজ, তার কত সময় লাগবে, Recording stopped. এস্টিমেশন দিবে, তার ডেলিভারি কবে হবে, এবং এখানে আমার এস্টিমেশন প্রসেসটা ডিফাইন করতে হয়। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, এখানে যে আমার প্রোডাক্ট ওনার, আমি এখানে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব, Recording in progress. আমি এখানে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব, ওই ক্লায়েন্টকে আমি প্রোডাক্ট ওনার করবো, তার কাছ থেকে হচ্ছে কি প্রায়োরিটি ওয়াইজ, রিকোয়ারমেন্ট ওয়াইজ, তার কোনটা আগে দরকার কোনটা পরে দরকার, এই জিনিসগুলোকে ডিফাইন করে আমি স্পিন প্ল্যানটা করব। এবং আমার প্রত্যেকটা টিম মেম্বারের কাছ থেকে আমি এস্টিমেশনটা জেনে নেব, যে আমাকে এস্টিমেশন বলতে হবে মাস্ট। এখানে এমন না যে ভাই আমি করব, হ্যাঁ দেন একটা দেন, এরকম না। স্পিন প্ল্যানটা মোর ইম্পর্টেন্ট। স্পিন প্ল্যানটা যত ভালো হবে, তত আমার প্রোডাক্ট ডেলিভারিটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমার যাবে আর কি। এবং স্পিন প্ল্যানটা অনেক ইম্পর্টেন্ট। স্পিন প্ল্যানটাতে প্রত্যেকটা ইচ মেম্বার তার এস্টিমেশনটাকে ডিফাইন করবে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এখানে আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমার রোল ব্যাক কনসেপ্টটা রাখা। আমি একটা কাজ করতেছি রোল ব্যাক করা, আমি আবার একটা কাজ করতেছি বাফার অ্যাড করা, এই কনসেপ্টটা কিন্তু আমার স্পিন প্ল্যানিং এ থাকতে হবে। নাহলে আমার কিন্তু, আমি বললাম যে স্পিন প্ল্যানিং আর মোরাললেস স্পিন প্ল্যানিং 2 উইকস একটা স্ট্যান্ডার্ড, আর 4 উইকস হচ্ছে গিয়ে আমার একটা ম্যাক্সিমাম। তো আমার যে 2 উইকস এর স্প্রিন্ট প্ল্যান করবো, তো সুতরাং এই কাজটা যে আমার ডেলিভারি করতে হবে স্প্রিন্টের মধ্যে, সেটাকে আমার ডিফাইন করতে হবে স্প্রিন্ট প্ল্যানের মধ্যেই। এই স্প্রিন্ট প্ল্যানের পরে আমি যে কাজগুলো করতেছি এর উপরে আমি ডেইলি স্ক্রাম চালাবো। ডেইলি স্ক্রামটা হচ্ছে 50 মিনিটসের, সবাই হচ্ছে গিয়ে স্ট্যান্ড আপ মিটিং করে মধ্যে দাঁড়াবে, প্রজেক্ট ওয়াইজ জিজ্ঞেস করবে কার কার কি অ্যাক্টিভিটি, 3টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে গতকালকে কি করছি, আজকে আমার কি কাজ, আমার কোনো ব্লকেজ আছে কিনা। দেন এটা হচ্ছে কি ডেইলি স্ক্রাম। তাহলে কি হবে, ট্রান্সপারেন্সি ক্রিয়েট হবে, সবার মধ্যে একটা কোলাবোরেশন ক্রিয়েট হবে, সবাই অ্যালাইনমেন্ট থাকবে তার আসলে কি জিনিস ডেলিভারি করা লাগবে। তারপরে যখন স্পিনটা আমার চলতে থাকবে, তখন স্পিনটাকে রিভিউ করা, স্পিন শেষের পরে রিভিউ করা, যে আমার স্পিনটা আসলে কোন অবস্থানে আছে এখন, ঠিক মতো কাজ করছে কিনা আমার। তারপরে হচ্ছে গিয়ে স্পিন রেট্রোস্পেক্টিভ করা, মানে আমি স্পিন চলাকালীন কোন জিনিসটা ভালো করছি, যেটা হচ্ছে আমার নলেজ গ্যাদারিং করা, নলেজ ট্রান্সফার করা সবাইকে। আর একটা হচ্ছে আমি কি জিনিস ভুল করছি, আমি পরবর্তী স্পিন আমি করবো না আর। এটা হচ্ছে আমার স্পিন রেট্রোস্পেক্টিভ কনসেপ্ট আর কি। এই ইভেন্টগুলো হচ্ছে আমার স্পিনটা। তো আমি যদি স্ক্রাম প্রসেস, সরকার, আমরা কি কোনো প্রশ্ন করতে পারবো না শেষে করতে হবে? জি ভাইয়া, হ্যাঁ আপনি করতে পারবেন, শেষে করলে আগের একটু স্লাইডটাতে বেটার। একটু আমার হ্যাঁ, জি আমার এটা প্রায় শেষের দিকে, 2টা স্যার বাকি আছে, আপনি কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে ডেইলি স্ক্রাম, স্প্রিন্ট রিভিউ এবং স্প্রিন্ট। আমার প্রশ্ন ওয়ান, জি ভাইয়া। আমাদের এখানে আপনি তো প্র্যাকটিসটা দেখেছেন, সেটা অনুযায়ী ডেইলি স্ক্রামে কোন কোন টিম বা প্রজেক্টের কারা কারা একই সাথে থাকলে ভালো? এটা হচ্ছে প্রশ্ন ওয়ান।
প্রশ্ন আচ্ছা ভাই। টু, যে স্প্রিন্ট প্ল্যানিং এবং স্প্রিন্ট রিভিউ বা মনিটরিং এই কাজটা জি। আমাদের প্রেক্ষাপটে কে করার কথা? আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, ডেইলি স্ক্রাম মিটিং এ মোদ্দা কথা বলতে সবাই প্রেজেন্ট থাকবে। একটা এই ডেইলি স্ক্রাম মিটিংটা একজন স্ক্রাম মাস্টার রান করে আর কি। তো এখানে একটা প্রজেক্টের যত মেম্বার অ্যালাইন আছে, এটা ধরেন আমার একদম প্রত্যেকটা টিম মেম্বারই এই ডেইলি স্ক্রামে প্রেজেন্ট থাকবেন, এবং তারা সবাই তাদের কাজের ব্লকেজ আছে কিনা, কোনো চ্যালেঞ্জ আছে কিনা, তারা কি কাজ করতেছে, কি করবে নেক্সট, এটাকে সবাই শেয়ার থাকবে, তারা সবাই জানলো, ট্রান্সপারেন্সি ক্রিয়েট হইলো। এটা হলো আপনার ফার্স্ট অ্যান্সার আমার। আর সেকেন্ড তো অ্যান্সার হচ্ছে এটা গিয়ে আমাদের যে, হচ্ছে না, হ্যাঁ, এটাতে তাহলে আমরা জি নোট রাখবো এরপরেরটা। জি জি ভাইয়া। এরপর আপনি বললেন যে হচ্ছে গিয়ে যে আমার যে স্পিন প্ল্যানিং করার সময় কে থাকা লাগবে। হ্যাঁ, স্পিন প্ল্যানিং এর সময় ভাইয়া সবাই থাকা লাগবে। আমার স্পিন না, প্ল্যানিং এর, কে, আমি যে প্রশ্ন করলাম যে স্প্রিন্ট প্ল্যানিং এবং স্প্রিন্ট রিভিউ এই রোলটা জি প্লে করবে কে আমাদের প্রেক্ষাপটে? আচ্ছা ভাইয়া, এই রোলটা প্লে করবে মানে আপনি বলতেছেন যে রোলটা প্লে করবে কে, এরকম কিছু? অর্থাৎ আমাকে একটা প্রজেক্টের কাজগুলোকে ভেঙে ভেঙে স্প্রিন্টে নিয়ে যেতে হবে। ওকে ফাইন, আমি হ্যাঁ। ভাঙার সময় ডেভেলপারের হেল্প নিলাম, হুম হুম। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার হেল্প নিলাম, প্রজেক্ট ম্যানেজার হেল্প নিলাম, কিন্তু সার্ভার জি থেকেও যদি আমার ডিপেন্ডেন্সি থাকে সে হেল্প নিলাম। জি জি বাট জি। আমার এই প্ল্যান অনুযায়ী আমার কাজগুলো আগাচ্ছে কিনা সে অনুযায়ী মনিটর করা, কোনোটা পিছনে থাকলে সেটাকে আগায় দেওয়ার ব্যবস্থা করা, হুম হুম। ব্যাকলগ ম্যানেজ করা, জি আমাদের জি প্রেক্ষাপটে যে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি তো এটা করতে হবে, সেটা কে করবে জি জি সেটা জি। জানতে আচ্ছা ভাইয়া, চাচ্ছি। আমি বলি ফার্স্ট। সে ধরলাম আমি একটা স্প্রিন্ট প্ল্যানিং করব, ঠিক আছে? তো স্প্রিন্ট প্ল্যানিং করতে গেলে একজন প্রোডাক্ট ওনার তার কাজগুলো নিয়ে আসবে তার টিমের কাছে। টিমরা টেবিলে বসবে, বিভিন্ন প্ল্যানিং এর সময় বিভিন্ন এস্টিমেশন মেথড আছে। যেমন আমার যেটা এই সেশনটা, আমার নেক্সট সেশনে আরো ব্রিফলি আমি ডিফাইন করব। যে ধরলাম আমি একটা প্ল্যানিং প্রকার একটা মেথড, আমার প্রোডাক্ট ওনার যিনি আছেন, এখানে প্রোডাক্ট ওনার মিন করতে গেলে আমি বলতে সবসময় ক্লায়েন্ট। তো আমাদের পার্সপেক্টিভ থেকে একজন প্রজেক্ট ম্যানেজারই হচ্ছে গিয়ে ওই রোলটাকে প্লে করে, যেহেতু সে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট নিয়ে আসে আর কি। তার সাথে হচ্ছে কি যদি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস থাকে, এই রিকোয়ারমেন্ট অ্যানালিসিস টিম মেম্বার থাকে, সেও কিন্তু একজন প্রোডাক্ট ওনারের কাজ করতে পারে, এবং অথবা স্ক্রাম মাস্টার রোল প্লে করতে পারে। সেই কিন্তু কাজে রিকমেন্ড দিচ্ছে। তাহলে কিন্তু প্ল্যানিং এর সময় যে ফার্স্ট এমফাসিসটা যে কি কাজ করতে হবে, তাহলে কিন্তু আমার প্রোডাক্ট ওনার আসতেছে আমার, ঠিক আছে? তাহলে এমফাসিস করলো। এবার সব টিম মেম্বাররা তাদের এস্টিমেশনটা দিবে যে আমার করতে এই সময় লাগবে, আমার করতে এটা লাগবে, এই কাজ করতে এত সময় লাগবে, দেন এস্টিমেশন করে আমি ডিফাইন করে দিলাম। এটা হলো আমার প্ল্যানিং এর সময়। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার এইটার আহ্বায়কটা কে, আন্ডারস্ট্যান্ড? এবার রিভিউটা কি করবে? রিভিউটা হচ্ছে গিয়ে প্রত্যেক টিম মেম্বার যাদের টাস্ক করতে তারা থাকবে, এবং প্রোডাক্ট ওনার রিভিউর সময় থাকবে যে আমি কাজ করতেছি, এবং অবশ্যই তার সাথে স্ক্রাম মাস্টার যে রোল প্লে করতে সেও থাকবে। তাহলে বুঝতে পারবে হচ্ছে কি আমার এখানে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, কোনো ব্লকেজ আছে কিনা। তাহলে স্পিন রিভিউটা আমি বুঝতে পারবো যে আমি হচ্ছে যদি আমি মিড স্পিনে থাকি, ওই যদি আমি রিভিউ করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোন স্টেজে আমি ডেলিভারি দিতে পারবো কিনা। ওই কনসেপ্টটা চলে আসবে। তাহলে মনে হয় আমার অ্যান্সারটা মনে হয় পাইছেন। Recording stopped. হাবিব ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ তাহলে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে Recording in progress. আমাদের যে স্ক্রাম প্রসেসটা, ওয়ার্ক প্রসেস, সেটা হচ্ছে গিয়ে একটা মানে আমার হচ্ছে গিয়ে একটা প্রি স্টেজিং একটা কনসেপ্ট থাকবে, যে আমি হচ্ছে গিয়ে আমার ভিশনটা সেট আপ করবো, আমার প্রোডাক্ট ব্যাকলগটাকে ডিফাইন করবো। সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমি প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমি স্পিনটাকে প্ল্যানিং করে স্পিন ব্যাকলগ তৈরি করব, এবং এটার একটা টাইম ডিউরেশন দিব, এবং এটা ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে আমার রান করবে, এবং প্রোডাক্টটাকে হচ্ছে কি আমি একটা সার্টেন টাইমে ডেলিভারি দিব। এটা হচ্ছে কি আমার ভিশন থেকে একদম প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত স্ক্রামের একটা ওয়ার্ক প্রসেস। এটা হচ্ছে কি আমার স্ক্রাম প্রসেসের একটা মডেল, যেখানে হচ্ছে কি আমি দেখাইছি যে প্রত্যেকটা ইভেন্ট ওয়াইজ কিভাবে কাজটা হইতেছে, আমার আমার রিকোয়ারমেন্ট আসতেছে, আমার এটা কাজটা ডান হওয়ার পরে আমি ইমপ্রুভমেন্ট করতেছি, রিভিউ করতেছি, শেষ হওয়ার পর আমার রিলিজ হচ্ছে। আমার রিলিজের সময় আমার কারা কারা এখানে ডিফাইন হচ্ছে, আমার প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, টিম মেম্বার, আর স্টেক হোল্ডার এবং ইউজার। এটা একটা আমার প্রসেস মডেল। আর এটা হচ্ছে কি আমার লাইক স্প্রিন্টের একটা বোর্ড। স্প্রিন্টের বোর্ড মিন হচ্ছে গিয়ে যে আমরা যে আমাদের কাজগুলা, আমার যখন প্রোডাক্ট ব্যাকলগ করছি, এবং প্রোডাক্ট ব্যাকলগ থেকে যখন আমি প্রোডাক্ট স্প্রিন্ট ব্যাকলগ করছি প্ল্যানিং এর পরে,
তো স্পিন রান করার পরে যতগুলো আমার স্পিন ব্যাকলগে ছিল সবগুলাই আমার থাকবে টু ডু লিস্টে আর কি। এই টু ডু লিস্ট থেকে আমি এই টু ডু লিস্ট বলতে প্রত্যেকটা কাজের একাধিক রিসোর্স থাকতে পারে এবং ইন্ডিভিজুয়াল রিসোর্স থাকতে পারে, তাহলে সবারই জন্য এই টু ডু লিস্টটা হচ্ছে কি সব কাজগুলো এই টু ডু লিস্টে থাকবে এবং টু ডু লিস্ট থেকে আমি রিসোর্স ওয়াইজ তার কাজগুলো ইন প্রোগ্রেসে আমি ডিফাইন করব। ইন প্রোগ্রেসের পরে আমি টেস্টিং এ ডিফাইন করব। আর ডান মিনস হচ্ছে ডান হয়ে যাওয়া, মানে একদম কমপ্লিটলি ডান। এখানে ডান মিনস এমন না যে আমার আবার আরেকটা ফাইনাল রিভিউ লাগবে, আমার আবার ডেপ্লয় করা লাগবে, আমার এই করা লাগবে, এরকম না। ডান মিনস ডান, একদম টেস্টিং শেষ, আমার একদম কমপ্লিটলি ডান। এবং এই ডান মিনস হচ্ছে গিয়ে যে ওই কাজটা আমার ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেওয়ার জন্য একদম ওয়ার্কেবল, 100% ওয়ার্কেবল এবং কোয়ালিটি সম্পন্ন আমাকে ডেলিভারি হয়েছে আর কি এখানে। এবং আমি ওই অনুযায়ী আমি হচ্ছে বার্ন ডাউনটাকে দেখবো যে আমার অ্যাকচুয়াল কতটুকু টাইম অ্যালোকেশন ছিল, কতটুকু আমি দিছি, আর কতটুকু আমি বেশি দিছি, কতটুকু আমি কম দিছি। তো এটা গেল হচ্ছে কি আমার একটা স্পিন প্রোডাক্ট ব্যাকলগের যে একটা হচ্ছে কি আমার একটা চার্ট, মানে একটা টেমপ্লেট। যদিও আমি পরবর্তী সেশনে যে অ্যাজাইলের কিছু টেমপ্লেট নিয়ে কথা বলবো আর একটা লাইভ একটা ডেমো দেখাবো। এবং এইটা হচ্ছে গিয়ে আমার একটা টেমপ্লেট যেখানে হচ্ছে গিয়ে আমি যতগুলো প্রোডাক্ট আইটেম আছে সব নিয়ে আসছি এবং তার ওনারটা নিয়ে আসছি, তার এস্টিমেশন প্রসেসটা ডিফাইন করতেছি এবং তার রিমেইনিং কতদিন লাগবে না লাগবে ওইটা আমি ডিফাইন করতেছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো এইটুক ছিল হচ্ছে গিয়ে আমার অ্যাজাইল মাইন্ডসেট আর স্ক্রাম ফ্রেমওয়ার্কের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ফার্স্ট সেশনটা এটা। থ্যাংক ইউ এনুস ভাই, আহ, আপনার সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনাদের দিক থেকে ভ্যালুয়েবল প্রশ্ন বা কোনো যদি পরামর্শ থাকে করবেন। আমার যেমন একটা বিষয় জানারই, যদি কোনো ডেভেলপমেন্ট টিম স্প্রিন্টের মাঝখানে জি সে যদি বুঝতে পারে তার যে ডেডলাইন গুলো ছিল, ডেলিভারি ডেডলাইন গুলো, সেটা জি ভাই, করতে পারবে না, আছে না অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায় টেকনিক্যালি, তখন জি ভাই। তাদের কি করা উচিত? এই একটা আচ্ছা, কোশ্চেন থাকলো। জি আমি ভাই। আরেকটা question রাখি, সেটাও একসাথে উত্তর দেবেন। আর আচ্ছা, আমরা কিভাবে স্টেক হোল্ডার বা ক্লায়েন্টকে পরিচালনা বা ম্যানেজ করব, যারা প্রায় স্প্রিন্ট চলাকালীন রিকোয়ারমেন্ট চেঞ্জ করে, তাদের চাহিদা চেঞ্জ করে। ধরেন একটা তার রিকোয়ারমেন্ট ওয়াইজ একটা আমি স্প্রিন্ট সাজিয়েছি এবং সেও অবগত, কিন্তু ওইটা চলাকালীনই আবার তাদের চাহিদা চেঞ্জ করে দেয়। সেটা কিভাবে এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা করব, সেই দুইটা বিষয় একটু আপনি যদি আমাদের ক্লিয়ার করতেন প্লিজ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমার স্ক্রিন রফিকা, চালানোর মানে আমরা তো অনেক ক্ষেত্রে ইয়াটা আপনার হয়ে যায়, যদি ইয়াটা শেয়ার করে দিতেন গ্রুপে তাহলে আমরা সিন করতে পারতাম, মানে প্রেজেন্টেশনটা রফিকা অথবা ইনোর সরকার ভাইয়া। প্রেজেন্টেশনটা একটু আচ্ছা, শেয়ার আমি আমি কি এখন দিব নাকি শেষ করে দিয়ে দিব ভাইয়া? দিলে সুবিধা হচ্ছে যে আমরা ওই যে যে জিনিসগুলো, যেটা মুরাদ ভাই আছে, যেটা যেটা আমরা ফোকাস করতে পারি। আসলে ট্রেনিং তো দিলে ট্রেনিং অনুযায়ী এখন আমাদের ফাইন্ডিংস কি, কোন কোন জায়গায় আমাদের ফোকাস করতে হবে, এটা জি জি যদি ভাই। আমরা আলোচনা করতে পারি 10 মিনিটও, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং সবাই যার যার end থেকে কোন কে কি করা উচিত এটা বুঝতে পারবো। যাই হোক, আপনি মুরাদ ভাইয়ের আনসার রাইট, দেন, ধন্যবাদ। রাইট। এটা ঠিক আছে তৌফিক ভাই, আমি ভাইকে রিকোয়েস্ট করবো এখন দিয়ে থেকে দিচ্ছি। যেই প্রেজেন্টেশন দিবে আপনারা এটা শেয়ার করে দেবেন, তাহলে আমাদের জন্য একটু হেল্প হয়। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, মনে ভাই আপনার ঠিক আছে। কোশ্চেন ধন্যবাদ। আমি তাহলে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। ফার্স্ট অফ কোশ্চেন হচ্ছে কি যে আমরা যদি দেখি যে যে আমার মিড স্প্রিন্টে দেখা গেল যে আমরা স্প্রিন্টের কাজগুলো ডেলিভারি করতে পারবো না, ওই সময় হচ্ছে কি আমাদের মনে হলো যে আমাদের চ্যালেঞ্জ আছে। আসলে এই জিনিসটা যাওয়ার আগে আমার ওই যে আমি বললাম ফার্স্টে যে আমার স্প্রিন্টের যে এস্টিমেশন প্রসেসটা, এই এস্টিমেশন প্রসেসটা আমার খুব স্ট্রং ম্যানারে করতে হবে। এরপর আমি করলাম না, আমার হয়ে গেল। এখন হয়ে যাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা, একটা জিনিস হয়ে যাওয়ার আগে কিন্তু আমাকে সিমটমস আমরা কিন্তু টের পাই। যে ধরলাম আমার একটা কালকে ঘূর্ণিঝড় আসবে, তো আমি কিন্তু আগের 2 দিন থেকে একটু টের পাইতেছি, যে একটু অনুধাবন করতেছি যে এটা হবে। তো এই চ্যালেঞ্জটা অবশ্যই প্রত্যেকটা টিম লিড, একটা টিম লিডের একটা টিমে থাকতে পারে বা ওই টাস্কের একজন ওনার থাকতে পারে। তাকে ইমিডিয়েট ম্যানেজমেন্টকে নক করতে হবে যে ভাইয়া বা হচ্ছে গিয়ে স্যার বা হচ্ছে গিয়ে আপু, যে আমার এই টাস্কটা কিন্তু আমি এই চ্যালেঞ্জ ফেস করতেছি, আমার এমন একটা ব্লকেজ আছে আমি মনে করতেছি, এটা ইমিডিয়েট হচ্ছে কি আমাকে আহ, এটা আমাকে ব্লকেজটা হচ্ছে কি আমাকে দূর করতে হবে। তাহলে যদি আগের থেকে ডিফাইন হয়ে যায়, তাহলে যে ম্যানেজ করতেছে যে বা ম্যানেজমেন্ট উইং, সে কিন্তু কনসার্ন থাকে যে না ঠিক আছে, আমি আগের থেকে একটা প্রিপেয়ার নিতে পারবো, যে আমি ক্লায়েন্টকেও এখানে বুঝাতে পারবো যে
এই জিনিসটা আমার কিন্তু হইতে পারে। আমি বলছিলাম তোমাকে নেক্সট উইকে ডেলিভারি দিব, তাহলে নেক্সট উইকে ডেলিভারি দেওয়ার আগে ওকে আমি অ্যাওয়ারনেস করা যে ভাইয়া আমার জিনিসটা একটু 2 দিন দেরি হবে, আমার এই চ্যালেঞ্জটা আমি ডিফাইন করলাম, মানে আমি ট্রান্সপারেন্ট থাকলাম আর কি। এখানে কোনো হ্যাজিটেট ফিল করার কোনো কিছু নাই। এখানে আমরা মনে করি যে একটা টাস্ক হয়েছে, এটা নিয়ে বসে থাকবো না, এটা হচ্ছে কি আমি প্রেজেন্ট করবো, ইমিডিয়েট একটা কল করব। এটা যেমন আমার কিন্তু স্পিন থেকে ডেইলি কিন্তু স্ক্রাম মিটিংটা হচ্ছে, আমি কিন্তু ওই স্পিন এই জন্যই কিন্তু আমার ডেইলি স্ক্রাম মিটিং করা, যাতে আমি 15 মিনিটে আমার সব শেয়ার করতে পারি। এই জন্যই কিন্তু এই কলটা করা, যাতে আমার ওই জিনিসটা যাতে মানে আমার মনে হয় না যে পারবো না, এমন যাতে না ফিল হয় আর কি। কারণ আমার 2 সপ্তাহে কিন্তু আমি 14 দিন পাচ্ছি, 14 দিন একদিনও তো আমার মনে হবে যে আমি এই কাজটা চ্যালেঞ্জের মধ্যে আছি, তাহলে শেয়ার করা যাতে আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারি, তাহলে আমার মাইন্ডটা সেট আপ থাকবে যে আমার কি ভুল হচ্ছে কি ভুল হচ্ছে না। এটা থ্যাংক তো ইউ। আমার ফার্স্ট। আমি এটা এটা বুঝতে পারছি। যদি এরকম একটা সিচুয়েশন ঘটে, যার দিক দিয়ে ঘটবে, সাথে সাথে যদি বলে তাহলে এটা আসলে সেটেলমেন্ট করার একটা সুযোগ থাকে, কিন্তু একদম হ্যাঁ, শেষ মুহূর্তে যদি বলে তাহলে একটা হ্যাঁ, রিস্ক মানে ফ্যাক্টর, হাই ইলেভেন, রিস্ক জি তৈরি ভাই, হয়ে যায়। জি ভাই, ঠিক আছে, 11th এটা আওয়ারে আমাদের যাতে না সবারই হয় আর কি। অবগত থাকতে হবে। রাইট। হ্যাঁ, 11th আওয়ারে যাতে না হয়। এবং একটা জিনিস থাকে যে আমরা একটা কাজ করে বসে থাকি, বললাম যে না ঠিক আছে কালকে বলবো, আজকে এটা আছে ওইটা আছে, কালকে বলবো না আজকে বলি, বা হেজিটেশন ফিল করি। এটা আমাদের একটা হিউম্যান নেচার। আমরা অনেক সময় যারা কাজ করি, কোলাবোরেশন করি, তখন আমাদের হেজিটেশন ফিল হয় যে অনেক কাজের ক্ষেত্রে আর কি। তো সেই জিনিসটা হচ্ছে কি যাতে না হয় আমাদের মধ্যে আর কি, এই মাইন্ডসেটটা সবার মধ্যে তৈরি করা। আর সেকেন্ড যেটা বললেন ভাই, যে আমাদের গভর্নমেন্ট যেহেতু প্রজেক্ট আমরা করি, অনেক সময় ক্লায়েন্ট গিয়ে রিকোয়ারমেন্ট বাড়াইতে থাকে বাইরে থাকে। তো আসলে এই জিনিসটা আসলে প্রথমেই ওই যে আমরা যখন প্রপোজাল দেই, ক্লায়েন্ট কিন্তু নিজেই বলে ভাই তুমি কোন প্রজেক্ট ম্যানেজমেন্টে দিবা। তো ক্লায়েন্ট যেহেতু আমার কাছে নিজেই চেয়ে নেয়, আমি কিন্তু এসআরএস ডকুমেন্টেশন বলেন, সব জায়গায় বলে আমি অ্যাজাইল মেথোডলজি দিব, তাইলে ক্লায়েন্ট তো আমাকে মাইন্ড তৈরি করা ভাই আমি কিন্তু অ্যাজাইল মেথোডলজি দিব। তুমি কিন্তু আমাকে তুমি নিজেই আমাকে তুমি প্রায়োরিটি সেট আপ করে দিবা, ওই প্রায়োরিটি সেট আপে তোমাকে ডেলিভারি দিব, এটা তুমি অ্যাওয়ারনেস থেকে আমাকে দিবা। ওর ওই মাইন্ডসেটটা তৈরি করা ওইটার মধ্যে, ওই তৈরিটা না করলে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে, কারণ হ্যাঁ অনেক সময় ক্লায়েন্টের সাথে হচ্ছে গিয়ে আর্গুমেন্টে যাওয়া যায় না, অনেক সময় ক্লায়েন্টের বিভিন্ন নেশা থাকে, কিন্তু ওই প্র্যাকটিসে ওকে নিয়ে আসা যে তুমি আমাকে আমি এই কনসেপ্টে আমি এই মেথডে প্রোডাক্ট রান করাবো, ডেভেলপমেন্ট করবো, তুমি যাতে আমার সাথে অ্যালাইনমেন্ট থাকো। এবং সবসময় ক্লায়েন্টকে এবং এটা তো এমফাসাইজ করানো যে আমি তোমাকে পরবর্তী যেটা দিব এটা তো ওয়ার্কেবল হবে, এটা তাকে বোঝানো আর কি। এখন আমি ওর কাছ থেকে একটা মাইন্ডসেট ঠিক করে ফেললাম ক্লায়েন্টের যে ভাই আমি দিব, এখন পরবর্তী ওয়ার্কেবলে গিয়ে দেখলাম হচ্ছে গিয়ে দিতে পারি না, ক্লায়েন্ট তো আমার সাথে খেপবেই, এটা তো খেপা স্বাভাবিক। তো বললো যে আপনি তো বললেন যে আমাকে তো 2 সপ্তাহ পরে এইভাবে দিবেন, আমি নিজেই তো আপনাকে কাজের প্র্যাকটিস করে দিলাম, তো সেই ক্ষেত্রে আপনি দিলেন না, তাহলে ওই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে আমি যে ক্লায়েন্টের কাছে টাইমটা নিয়ে আসতেছি, ওকে মাইন্ড তৈরি করে নিয়ে আসতেছি, আমি যাতে ওয়ার্কেবল একটা প্রোডাক্ট দিই যতটুকুতেই, এটা 10টার মধ্যে 2টা রিকমেন্ড দিই, 2টা রিকমেন্ড ওয়ার্কেবল হয় আর কি। এটা এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর যারা আছেন তারা জিনিসটা একটু মাথায় রাখবেন। আমাদের কিন্তু ক্লায়েন্টদের এইভাবেই ম্যানেজ করতে হবে, ক্লায়েন্টকে কিন্তু এডুকেটেড করতে হবে, কারণ ক্লায়েন্ট ক্লায়েন্টের স্টাইলে চলে। তারা হাইব্রিড স্টাইলে চলতে পারে, ওয়াটারফল চলতে পারে, তারা মিক্সার থাকে। তাদের মেন্টাল যেভাবে কাজ করে সেভাবে, কিন্তু আমরা তাদের এডুকেটেড করবো অ্যাজাইল মেথডে। তাদের যদি প্রথম ছোট ছোট একটা দুইটা অ্যাজাইল মেথডে স্প্রিন্ট যদি ডেলিভারি দিতে পারি, সে কিন্তু আস্তে আস্তে অ্যালাইন হয়ে যাবে। তখন তার সাথে কাজ করে আপনি মজা পাবেন, সেও কিন্তু আপনার উপর স্যাটিসফাই থাকবে। অতএব আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর বা প্রজেক্ট ম্যানেজার যারা আছেন, একটু আপনার চেষ্টা করি আমরা, আমাদের তো সাথে এক্সপার্ট, টেকনিক্যাল যারা এক্সপার্ট আছে তারা তো সহযোগিতা করেই, তো আমাদের এই সব ক্ষেত্রে আমাদের একটু ওনারশিপটা নিতে হবে। ধন্যবাদ। প্লিজ অন্যরা কি করেন প্লিজ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? না, হ্যাঁ, আমি কি বলবো কিনা? ভাই আপনি বলেন ভাই। আমরা কি এখন কোশ্চেন আনসার সেশনে আছি? কারো প্রশ্ন থাকলে নিতে পারেন। না বলা যায়। ভাই আমার আরেকটা সেশন আছে, যেটা হচ্ছে কি ওই যে 28 তারিখে, যেখানে আমি হচ্ছে গিয়ে অ্যাজাইলের যেই মানে এই এসকেলেশন প্রসেস যেটা আছে, এস্টিমেশন প্রসেস এবং কিছু রোড ম্যাপ এবং কিছু লাইভ ডেমো, ওইটাতেও আমি রাখছি আর কি।
তো ওইখানেও আরো কিছু কোশ্চেন আশা করি আসবে, আরো বিষয়গুলো আর কি, যে কিভাবে আপনার এই অ্যাজাইলের মধ্যে হচ্ছে কিভাবে এস্টিমেশন করতে হয়, আর এস্টিমেশন মেথড গুলো আছে। তো 3টা কোর এস্টিমেশন প্রসেস নিয়ে আমি এখানে ডিসক্রাইব করবো আর কি, আশাবাদী ইনশাল্লাহ। তো মনে হচ্ছে কারো কোনো আর কোশ্চেন কারো নাই। কোনো মুরাদ প্রশ্ন ভাই, না থাকলে আমি কিছু বলতে চাচ্ছিলাম ভাইয়া। কারো প্রশ্ন না থাকলে আমার একটু মুরাদ ভাইয়ের সাথে কিছু জিনিস অ্যালাইন করে নিতে হবে, যেহেতু আমরা ডেভেলপমেন্ট টিম, মুরাদ ভাই একটা প্রজেক্ট অপারেশন টিমের লিড দিচ্ছে। সো আমি আজকে যে প্রেজেন্টেশনটা দেখে খুবই আসলে আমি মুগ্ধ হয়েছি। এবং ইউনূস সরকার আমাদের নতুন মেম্বার জয়েন করছেন। তো উনি দেখতেছি অনেক কিছুই আসলে যদি এগুলা বাস্তবায়ন করতে পারেন ওই পয়েন্টের আলোকে, আশা করি আমাদের এজাইলের শতভাগ আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। মুরাদ ভাই, ওনার প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে আমি জাস্ট কয়েকটা দৃষ্টি আকর্ষণ করতেছি, যেখানে আমরা প্লিজ প্লিজ ফোকাস ভাই। করলে মনে হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো স্মুথ আরো ডেলিভারি যায়। ওনার একটা সেকশন ছিল কি কনসিডারেশন, আপনি যদি একটু জান কি কনসিডারেশনে, এখানে উনি কয়েকটা বিষয় উল্লেখ করছেন যেটা এজাইলের জন্য আপনাকে এগুলা বিবেচনা করতে হবে। প্রথমত ওনার এখানে ছিল হচ্ছে যে ক্রস ফাংশনাল কোলাবোরেশন। ক্রস ফাংশনাল কোলাবোরেশন, ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট ওর কাস্টমার এঙ্গেজমেন্ট এবং টিম এম্পাওয়ারমেন্ট, এই জায়গাগুলোতে আমরা অনেক প্রজেক্টে হোঁচট খাই। টিম এম্পাওয়ারমেন্ট উনি যেটা বুঝাইছে যে আমি যাকে যে কাজ দিব সে সেটার জন্য ক্যাপেবল কিনা এটা জেনে শুনে দেওয়া, অথবা সেই জি জি। কাজটা তুলে আনার মতো তার সক্ষমতা আছে কিনা। এবং প্রজেক্টের আমরা দেখছি বেশিরভাগ ওনারশিপ থাকা আর কি। ওনারশিপ থাকবে কিনা। তো হুম। স্ক্রিনটাতে যান, যিনি শেয়ার করতেছিলেন কি কনসিডারেশন পেজটাতে যান। ভাই আমারটা কি শেয়ার দেখা যাচ্ছে? না, কিছুই দেখতে পাচ্ছি না জমি। আহ, আচ্ছা, আমি তো শেয়ার দিচ্ছি, কিন্তু শেয়ারের পারমিশন মনে হয় আমার এখন আবার আচ্ছা তৌফিক আপু, আপনি কি আমার শেয়ারটা বাটনটা ভিজিবল দেখতেছি না আমি এখন? আচ্ছা হ্যাঁ, পাইছি, গট ইট গট ইট গট ইট। ওকে, এখন আমার দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখন ঠিক আছে ভাই? তো মুরাদ ভাই, আমাদের এই জায়গাগুলো আমরা যদি প্রজেক্টের কস্ট কমাইতে চাই, এই জায়গাগুলোকে আমাকে দেখতে হবে। আমি কোনো স্পেসিফিক প্রজেক্ট বলবো না, তাতে ব্যক্তি আঘাত মানে অ্যাটাক হয়। না তো না না, আমরা যেহেতু বলেন ও প্রতিটা আমাদের কাজের কোম্পানিতে সব ক্ষেত্রে প্রজেক্ট করবে। যে রিসোর্স অ্যাসাইন করি, লাইক আমি ডেভেলপমেন্ট থেকে করতেছি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেস্টিং বা ডেপ্লয়মেন্ট বা অন্য জায়গায়, তো আমাদের আগে দেখতে হবে যে উনি এই ধরনের কাজ করছে কিনা, একটা দুইটা প্রজেক্টের এরকম ওনারশিপ নিছে কিনা, যেটা প্রোডাক্ট। আমরা এটা না করে দেখা ইনিশিয়াল পর্যায়ে প্রজেক্টের অ্যাসাইন করে দিই, প্রজেক্ট 3 মাস যায়, তখন অগ্রগতি ভালো না, আরেকটা চেঞ্জ করি, তারপর আর 6 মাস যায়, তারপর একজন গেছে বলেও যায়নি। এরকম কেস ঘটে, যার কারণে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, এবং এই কারণে আমরা এই সমস্যাটাতে পড়ি। এবং ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? এই যে অ্যাজাইল মেথোডলজিটা বলতেছে যে শুরু থেকে আমার প্রজেক্টে ক্লায়েন্টকে আমি এঙ্গেজ রাখা এই জন্য, যাতে করে কোনটা আগে কোনটা পরে ক্লায়েন্ট যাতে এক পর্যায়ে আমাকে বলতে না পারে যে আপনি আমাকে এটা দেন না, অথবা আমার এটা এতদিন হওয়ার কথা এখনো হয়নি কেন। এখনো শব্দটা যাতে ক্লায়েন্ট না বলতে পারে, যাতে করে সে নিজে বুঝে যে এই টোটাল প্রজেক্ট তার প্ল্যান অনুযায়ী হচ্ছে, তার চাহিদা অনুযায়ী হচ্ছে, এটা তার ভিতর ফিল করা। যে আপনি একটা ডিসিশন ভুল দিলেন বা আপনি একটু তদারকি কম করলে আমার কিন্তু পুরো বিষয়টা এরকম হবে। তো প্রতিটা ক্ষেত্রে ক্লায়েন্টকে যদি আমরা টাচে রাখি, তাহলে ক্লায়েন্টও বেটার ফিল মনে করবে। এবং প্রজেক্ট যদি ক্ষতির দিকেও যায়, মনে হচ্ছে যে একটু আমরা এক্সাক্ট মিট করতে পারতেছে না, তখন ওই জায়গায় ছোটখাটো বিষয় ক্লায়েন্টও কিন্তু সেটাকে মিটিগেট করে আপনার বিল পাস করে দেবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি দেখি যে ক্লায়েন্ট নিজের ওর প্ল্যান অনুযায়ী আমরা আগাচ্ছি, তাহলে কিন্তু খুঁটিনাটি বিষয় সে কম ধরবে, আমি যেটা বুঝি আর কি। সো এই জায়গায় আমরা অনেক প্রজেক্টে পারছি। আমি দুইটা প্রজেক্ট বলবো, একটা হচ্ছে যে প্যাক প্রজেক্ট, আপনার জানা আছে, কোনো প্রকার জটিলতা ছাড়া প্যাক প্রজেক্ট আমরা অনেকদিন চালাইছি, সেখানে ক্লায়েন্টের সরাসরি এঙ্গেজমেন্ট। এরকম আরো কিছু প্রজেক্ট আছে, তো এগুলো আস্তে আস্তে এখন তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা ক্লায়েন্টকে এঙ্গেজ করবো পরের কথা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে দেয় না, আমরা নিজেরাই রিকোয়ারমেন্ট আবিষ্কার করে নিজেরা বানাই, তারপর নিয়ে যেতে হয়। এই জায়গাগুলো আমরা একটু করতে পারি। আরেকটা জিনিস ছিল আমার কাছে গ্যাপ মনে হয়েছে, প্রিন্সিপাল যদি জানা একটু, এজাইলের 12টা প্রিন্সিপাল, যেখানে আমরা যদি দাবি করি যে আমরা এজাইল প্রিন্সিপাল বা এজাইল মেথোডলজি ফলো করি, তাহলে এই পয়েন্ট গুলো কাভার নিয়ে দিলে কখনো আমরা এটা বলতে পারবো না। একটু সরকার যান এজাইল প্রিন্সিপালে। ভাই দেখতে পাচ্ছেন এখন? না, আমরা তো দেখতে হ্যাঁ পাচ্ছি না। এখানে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, অসুবিধা নাই। ওই যে সনম তাহলে হতাশ। ইসের এখানে লাস্টে যে কথাটা হাবিব ভাই বলছেন এটা খুব ইম্পর্টেন্ট। এখন ক্লায়েন্টকে কোনোভাবে আমরা অনবোর্ড করতে পারি না রিকোয়ারমেন্ট সম্পূর্ণ দেওয়ার জন্য। এটা একদম 11 আওয়ারে ক্লায়েন্ট এসে বলে আমার এত কিছু লাগবে, কিন্তু তাদের পিছে আমরা 3 মাস ঘোরার পর পাই না। সেক্ষেত্রে একটা
লাস্ট সেশনে এমডি স্যার বলছিল আমাদের টর বা এসআরএস যেটাই আছে আমাদের যে ডকুমেন্ট আরএফপি আরএফপি এর উপর বেস করে আমাদের আমরা তাদের হয়ে একটা সিনারিও তৈরি করে আমরা অ্যাপ্রুভালটা নিয়ে কাজটা শুরু করব। হ্যাঁ, আপনার যে চাহিদা আছে এইটা কিনা, এইটা আউটপুট এইরকম করে তারপর আমাদের কাজ করতে হবে, কারণ কি ক্লায়েন্ট না হলে রিকোয়ারমেন্ট দিচ্ছে না, যে ক্লায়েন্ট দিচ্ছে সেটা তো খুবই ভালো। তো আসলেই চ্যালেঞ্জ আছে। তো হাবিব ভাইয়ের যে পয়েন্ট গুলো সেটা যদি আমরা পারফেক্টলি যদি ক্লায়েন্টকে অনবোর্ড করতে পারি, ক্লায়েন্ট কিন্তু একটা টাইমে সে আমার সবকিছুর সাথেই, আমার বিলিং হোক, আমার Recording stopped. প্রোডাক্ট ডেলিভারি হোক, সবকিছুতে সে কিন্তু পজিটিভ ভিউতেই থাকবে। তো আমাদের এটা Recording in progress. আর আমরা আরএফপি বা টরের উপর বেস করে প্রোটোটাইপটা তৈরি করে ফেলবো। আমরা একটা তো প্যাট প্র্যাকটিস করি, প্যাট এবং প্রোটোটাইপটা তৈরি করে আমাদের প্রোটোটাইপে যদি 10 ওয়ার্কিং ডেও যায়, আমরা কিন্তু পরবর্তীতে বিশাল 3 মাসের একটা সুবিধা পাবো। প্রোটোটাইপ তৈরি করে তাকে যদি একটা ভিউ দেখাতে পারে আর সে যদি ওইটার উপর স্যাটিসফাই হয়ে আমাকে চেঞ্জ রিকোয়েস্ট সহ, আমাকে আরেকটু কারেকশন সহ যদি দেয়, আমরা কাজটা শুরু করলে আমাদের বেটার হবে। তো আমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ক্লায়েন্ট আমাদের অনেক সময় রিকোয়ারমেন্ট দেবে না, কিন্তু ক্লায়েন্টের আরএফপি বা আদার্স ডকুমেন্টের উপর বেস করে যতটুকু বুঝি, যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স আছে, কারণ আমরা এক্সপার্ট প্রথম 1 মাস এক্সপার্টই ইউজ করব, সেই এক্সপার্টের যে পরামর্শ বা গাইডলাইন ওয়াইজ আমরা প্রোটোটাইপটা তৈরি করব, প্যাড ডকুমেন্ট তৈরি করব, ক্লায়েন্টের সাথে বসবো। আমরা প্রথম দিকে সিনিয়র নিয়েই বসবো, কারণ আমরা যদি শুরু করতে পারি বেটার ভাবে, শেষ হবে বেটার ভাবে। তখন ওনার কাছ থেকে যদি অ্যাপ্রুভালটা আনা যায়, তখন আপনারা কাজ করতে পারবেন ভালোভাবে। আর যদি ওনারা এত কিছু দেখে, অটোমেটিক ওনাদের অনবোর্ড হওয়ার সুযোগ এসে যাবে। হ্যাঁ, আমাদের 10% 20% এরকম ব্যাঘাত হবেই, এটা আমরা মেনেই আমরা কাজ করব, কিন্তু আমরা এই প্র্যাকটিস করলে 80% আমরা ওভারকাম করতে পারবো। কারণ আমাদের টিম যারা আছে, আমাদের দেখি তো, আমি তো কিছু কিছু প্রজেক্টে দেখি যে মানে এদের ভিতরে ইচ্ছে আছে ভালো একটা প্রজেক্ট ডেলিভারি দেওয়ার। তো অতএব আমাদের সবার চেষ্টা থাকতে হবে, আর আমরা মূল ফোকাস থাকতে হবে ক্লায়েন্টকে এডুকেটেড করা। ক্লায়েন্ট কিন্তু এডুকেট দ্যাট মিনস এরা ওই যে বিএসসি না বিসিএস এইটা না, আমাদের প্রজেক্ট ডেলিভারির সাথে তাদের অ্যালাইন করাটা, এটাকে আমি এডুকেট বলতেছি। অ্যাজাইল বলি, অ্যাজাইলের সে থিঙ্কিং বোঝে কিনা, একটা প্রজেক্টে কখন চেঞ্জ রিকোয়ারমেন্ট দিতে পারবে সেটা সে বোঝে কিনা, এই জিনিসগুলো তাকে প্রতিনিয়ত গাইডলাইন দেওয়া, গাইডেন্স করা। তাকে তো আর মানে শিক্ষণীয় কিছু নাই, তাকে পাশে বসে পরামর্শ দেওয়া, রিকোয়েস্ট করা, তখন আস্তে আস্তে সে অ্যালাইন হয়ে যাবে। দুই একটা ছোট ছোট ডেলিভারি যদি আমি সুন্দরভাবে দিতে পারি, সে অটোমেটিক আমার সাথে অ্যালাইন হয়ে যাবে। এইটাই আমার আমি হাবিব ভাইকেও ধন্যবাদ। আপনি যেটা বলছেন এইভাবে আমাদের মাথায় রেখে আসলে আগাতে হবে। আচ্ছা মুরাদ ভাই, আমি একটু হ্যাঁ প্লিজ নাজমুল, সাপ্লিমেন্ট করি। প্লিজ। হ্যাঁ, এখানে যেটা বললেন বা হাবিব ভাই যেটা বলছে, আমি লাস্ট কয়েকটা ট্রেনিং বা সেশন হয়েছে, সব জায়গায় বলে যে ক্লায়েন্টকে মানে অ্যালাইন রাখা, ক্লায়েন্টকে আমাদের সাথে অ্যালাইন রেখে কাজ করা। সবাই এটা বলে, কিন্তু ওইটা কি, যে আমরা তো পারছি না, যে ধরেন 100% আমরা সাকসেস হচ্ছে ক্লায়েন্টকে অনবোর্ড করার জন্য। ওয়েটা কি, ওয়েটা কেউ বলে না। সবাই বলে ক্লায়েন্টকে যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্টকে অ্যাড করার জন্য আমাদের ওয়েটা কি সেটা কেউ বলে না। হয়তো ধরেন আমরা গতানুগতিক ভাবে অনেক কিছু জানি, কিন্তু এর বাইরে তো কোনো ওয়ে থাকতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আসলে কেউই বলছে না, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বললেন যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না দিলে আমরা কাজ করব। লাস্ট একটা প্রজেক্ট নিয়ে আমি এমডি স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে 1 ঘন্টা আপনার সময় ব্যয় করতে পারবেন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় নাই, আপনি যদি এখানে কাজ করেন তাহলে কিন্তু আমার এটা 1 ঘন্টা লস হলে সেই ভাই টাকাটা একটু আমি কোথা সাথে থেকে সাথে আসবে? ইনপুটটা দিই নাজমুল। জি। আমি কিন্তু বলি না ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না দিলে কাজ করা, আমি বলছি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না দিতে পারে, কিন্তু আমাদের তার যে ডকুমেন্ট আছে আরপি বা টর, ওর উপর বেস করে একটা প্রোটোটাইপ তৈরি করে তাকে দেখিয়ে অ্যাপ্রুভালটা নিয়ে শুরু করতে হবে। কারণ উনি রিকোয়ারমেন্ট দিচ্ছে না, তো আমি ওনার রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করলাম আমার টিম সহ করে, আমি যতটুকু দিতে পারি সেই একটা আউটপুট নিয়ে যদি তার কাছে যেতে পারি, সে তো বলবে হ্যাঁ হয় নাই, বা এখানে এইগুলো ঢুকাতে হবে, বা ঠিক আছে একটা কিছু এ- বলবে, তবুও তাকে এ- আপনি কিন্তু এখানে অন একটা বোর্ডে নিয়ে চ্যালেঞ্জ আসতে আছে পারবেন। মুরাদ ভাই, এখানে একটা চ্যালেঞ্জ আছে। লেটস সে ধরেন আপনি একটা কাজ করছেন, এখন আপনি আমাকে নিয়ে বসলেন, বসে বললেন এটা বানাইতে হবে। এখন আপনি যদি আমারে বলেন আমি জানি না এটা কিভাবে বানাবেন, আপনি বানান, তাহলে এটা কিন্তু আসলে ডিফিকাল্ট। কারণ ধরেন আমরা যদি ওই ধরনের রিলেটেড প্রজেক্ট যদি করে থাকি, ফাইন, আমি হয়তো আপনাকে একটা সাজেশন দিতে পারবো বা কিছু একটা করতে পারবো। কিন্তু ওই রিলেটেড যদি না হয়,
তো আমার কাছে দেওয়া ডিফিকাল্ট বা আপনার কাছে দেওয়া ডিফিকাল্ট, ওখানেও কিন্তু আমরা আটকে যাচ্ছি। কি হলো, আটকে গেল? না, আটকে যায় না, আছে। এইখানেই না না, আমাদের আমি আসলে কাজ করতে হবে। না নাজমুল, ঠিক হ্যাঁ আছো? এখানে আমাদের টেকনিক্যাল যে মানে টেকনিক্যাল টিম সহ আমরা যারা প্রজেক্ট ম্যানেজার যারা জড়িত, মানে প্রজেক্ট টিম যেটা তৈরি হবে, না সেটা বলছি তাদের মুরাদ ভাই, নিয়ে ওদের এখানে প্রসেসটাকে সবই ঠিক আছে। অ্যানালাইজ করতে হবে। যে ক্লায়েন্টের তুমি কাজটা করবা, সেই ক্লায়েন্টের একটা তো প্রসেসে সে কাজ করতেছে, ঠিক না? ম্যানুয়াল তো একটা প্রসেস কাজ করতেছে। হ্যাঁ সেই প্রসেসটা তোমার অ্যানালাইজ করতে হবে। যেটা তোমরা হজের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু অ্যানালাইজ করে একটা আউটপুট নিয়ে আসো। হজ মিনিস্ট্রি কিন্তু জানে না সে কি চায়, তোমরা কিন্তু বলো যে এটা এইভাবে হয়, এটা এইভাবে করলে বেটার হয়। ওইরকমই আমাদের প্রসেস অ্যানালাইসিস করে তাকে একটা বলতে হবে, প্রস্তাব দিতে হবে, আপনার এইটা এইভাবে করা সম্ভব, আপনি কি এইটাই চাচ্ছেন? এইভাবে হ্যাঁ আমাদের হ্যাঁ আসতে হবে। মানে আমি 100% এক রাতে চেঞ্জ তো পারবো না, একটা দুইটা দিয়ে শুরু করলে দেখবা ওই একই থিঙ্কিং সবার মাথায় আসবে। না ঠিক আছে মুরাদ ভাই, এটা হচ্ছে দুইটা, ধরেন ল্যান্ড বা হজের ক্ষেত্রে বলেন যে আমরা যেহেতু কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছি আসলে ক্লায়েন্টের নিড কি, কারণ তার সাথে যেহেতু আমাদের কমিউনিকেশন হয় ক্লায়েন্ট ইন লেভেলের ইউজ, ওই জন্য আমরা হয়তো এই জিনিসটা জানি যে এটা হইলে তার জন্য বেটার হবে। তো ওই রিলেটেড স্পেকটা হয়তো আমরা অনেক কিছু করে ফেলতে পারতেছি। আর যেগুলো একদম নিউলি আমাদের কাছে আসছে, তো ওগুলোর ক্ষেত্রে ধরেন একটা জটিলতা তো থাকেই, যে আমি চাইলেই হুট করে একটা জিনিস হয়তো আমি চিন্তা করতে পারি কিন্তু এটা কিন্তু ফাইনাল করতে পারি, এটাও তো একটা চ্যালেঞ্জ, যে আমি চিন্তা করছি যে এরকম করে দেবো কিন্তু আসলে তো এটা পারতেছে না। না, ওইটাই, তোমার কথা তো ঠিকই আছে। চিন্তাটাই আমি প্রোটোটাইপে নিয়ে যদি শুরু করি, হ্যাঁ, সে তো ফাইনাল করবে না, ঘুরাবে হয় না। এই মানে এইভাবে আগাতে হবে ভাই। এই চ্যালেঞ্জকে তো একটা মোকাবিলা করতে হবে এইভাবে, না হলে তো সবাই আমরা বসে থাকবো, রিকোয়ারমেন্ট আমি কবে আসলে দিবে, রিকোয়ারমেন্টের পর কবে আমরা কাজ শুরু করব, মানে টাইম লস। কারণ ডেভেলপার বলো, যারা তোমরা যারা রিকোয়ারমেন্ট কালেকশন যাও, তোমাদের সবার উপর একটা প্রেশার দিন শেষে। আর ওভারঅল ভাবে হাই প্রোফাইল জায়গা থেকে আসবে যে টাকা নিয়ে আসো, তখন মানে আমরা টাকা আসবো কিভাবে? কারণ কাজই শুরু করতে নেই, টাকার কথা বলতে গেলে তো মানে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তো আমরা ঠিক। শুরু মুরাদ করি ভাই, এইভাবে। জি, হ্যাঁ। ওইখানে আমার আরেকটা যে জিনিস একটা বিষয়টা অ্যাড ছিল, করতে পারেন, যে ওই আমরা ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য বা ক্লায়েন্টকে Recording অনবোর্ড stopped. করার জন্য একটা ট্রেনিং বা সেশন আয়োজন করতে পারেন, যেটা শুধু থাকবে হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে কিভাবে আমাদের সাথে অনবোর্ড করতে পারি, যে এক্সপার্ট কাউকে দিয়ে। কারণ দেখা যাচ্ছে কি আমরা খালি বলতেছি কিন্তু এটা তো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে না, ধরেন একটা গ্যাপ তৈরি হচ্ছে কোথাও না কোথাও। তো এরকম এক্সপার্ট যদি থাকে, একটা সেশন যদি করানো যায়, আমার মনে হয় ওখানে আমরা হয়তো আউটপুট পাইতে পারি। Recording in ঠিক আছে। progress. এটা অলরেডি প্রস্তাবনা আসছে, হ্যাঁ। যেখানে ধরো এরকম একটা দুইটা মিটিং এ তোমার নিড ওয়াইজ এক্সপার্ট বা সিনিয়র বা টিম লিডার নিয়ে যেতে পারবো। এটা নিয়ে সমস্যা, কারণ কি তারও মাথা থেকে অনেক কিছু এখানে ইয়ে আসবে, সেইগুলো আমরা ইনক্লুডিং করব। এটা 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 অলরেডি এমডি স্যারের অ্যাপ্রুভাল আছে। সেটা কিভাবে করলে ভালো হয়, এটাই আমরা টিম আকারে যারা আছে, হাবিব ভাই, জামান ভাই এবং ওসেস ভাই, এদের সাথে বসে যেভাবে সুবিধা হয়, এরা তো সবাই প্রজেক্টের স্বার্থেই তো কাজ করে, যেভাবে সুবিধা হয় সেভাবে আমরা এটা ইউটিলাইজ করবো। ঠিক আছে হাবিব ভাই, প্লিজ। আচ্ছা, বিষয়টা ছিল, আমরা আসলে ডিটেলসে যাব না, মানে আমি জাস্ট এটাই একটু ফোকাস করতে চাচ্ছি, আমরা কোন কোন পয়েন্টে একটু আর একটু ফোকাস করলে আমরা বলতে পারবো যে এজাল আমরা প্র্যাকটিস করি। তার ভিতরে কি কনসিডারেশন তিনটা আমি বলেছি। আর ফিঞ্চেবলের ভিতরে অনেক কিছু আমরা ফলো করি, যেটা আমাদের একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, ওয়ার্ক টুগেদার, এই পয়েন্টটা। কারণ আমাদের অনেক ক্ষেত্রে আমরা একসাথে কাজ না করে বলে যে ভাই, আমি আমি ডেভেলপারের দায় নিয়ে প্রথমে বলতেছি, ডেভেলপার বলবে যে একটা লাইভ ইস্যু আসলো, বললো যে আমার ইউটিউবে দেখান, না দেখালে আমি বিশ্বাস করি। তো 3 আর 4 কিন্তু এখানে একটা বিষয় আছে, যে ট্রাস্ট এন্ড সাপোর্ট। তার মানে আমাকে যদি অন্তরা একটা ইস্যু দেয় যে মহাতে দিল লাইভ, সো তার মানে এটা সে গড়ছে, এটা আমাকে ট্রাস্ট করতে হবে, এটা আমার পার্ট থেকে বলতেছি। তো একই সাথে আমরা যদি একটা জিনিস বলি ডেভেলপার, যে এই আপনি যে রিকোয়ারমেন্টটা বলতেছেন এটা এইভাবে চ্যালেঞ্জ তৈরি করে এবং কোম্পানির কস্ট বাজেট বা লগ আওয়ার এইভাবে চ্যালেঞ্জ হবে, এটাকে আপনি মাইগ্রেট করে দেন অথবা কাস্টমারের চাহিদাকে একটু মডিফাই করে দেন, কাস্টমার চাহিদাও পূরণ হয়, সিম্পলিফাই হয়। সো এই যে মাইন্ডসেটটা আমাদের, আমি আপনাকে না মানা, আপনি আমাকে না মানা, এই জায়গাগুলো আমার সব টিমে আছে। আমার ধারণা মতো সব টিমে আছে। সো আমরাও ডেভেলপাররাও এটা চেঞ্জ করতে হবে, প্রজেক্ট ম্যানেজার, টেস্টার, এটা যেটা হচ্ছে যে কারো না আপনি আমাকে দেন এরকম বিষয় না, আসেন আমরা একসাথে নিই, ওয়ার্ক টুগেদার, 4 নাম্বার পয়েন্ট। এটাতে আমাদের অবশ্যই চেঞ্জ আনতে হবে।
এন্ড ট্রাস্ট এন্ড সাপোর্ট, যে আমি একটা ব্যথার কথা বললে বা একটা ব্যারিয়ারের কথা বললে আপনাকে এটা মানতে হবে। একইভাবে আপনি কাস্টমার এন্ড থেকে অনেক সময় বলেন যে ভাই কালকে না দিলে আমার তো এখন আমার চাপে পড়ে আমাকে কিন্তু শুক্রবারে ডিউটি করা অথবা কিভাবে হইলে অন্য কাজ শর্টিং করে আপনাকে গুরুত্ব দেওয়া, ওটা আমারও চেঞ্জ হতো। এই 4 এবং 5 হচ্ছে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 6 নাম্বার পয়েন্ট, যেটা এজাইল প্রিন্সিপাল বলছে, ফেস টু ফেস কনভারসেশন। আমি নাজমুল ভাইয়ের সাথে একটা কাজ করতেছি এখন একটা প্রজেক্টে, উনি কিন্তু আমার সাথে আজকে 2 দিন কাজ করতেছে সরাসরি। তো উনি নিজেই ফিল করতেছে যে সরাসরি একসাথে কাজ করলে যে কাজটা যেভাবে আগাচ্ছে, আমি যদি দূর থেকে বলি আমাকে জানাইন কখন হবে, কোড লেট দিয়ে এগুলা বললে কখনো এভাবে হয়। তো আমাদেরকে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এবং এই ফেস টু ফেস কনভারসেশন এই জায়গায় ফোকাস করতে হবে। আমরা সবসময় প্রশ্ন উল্টা ছেড়ে দিই যে কেন যেতে হবে, আমার তো রাজশাহী থাকলে হয়। হ্যাঁ, রাজশাহীর একটা কনসেপ্ট, ওটা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি সরাসরি বসার সুযোগ থাকে, কাছাকাছি থাকি, তাহলে সেক্ষেত্রে ফেস টু ফেস কনভারসেশনটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, যেটা এখন হচ্ছে না। আর কন্টিনিউয়াস অ্যাটেনশনে, যেটা হচ্ছে যে আপনার 10 নাম্বার পয়েন্ট, কন্টিনিউয়াস অ্যাটেনশনে আমাদের একটু ঘাটতি আছে। আমরা যেটা করি, ধরেন একটা প্রজেক্ট শুরু করে দিই, 2-3 জনকে দিই, জুনিয়রদের, তোমরা আগাইতে থাকো, আমরা দেখবো। দেখা গেলো হয়তো আমার হাই প্রায়োরিটি কোনো বিষয় আছে, আমি এটা পরে দেখবো বলতে বলতে জুনিয়ররা ভুল পথে হাঁটা শুরু করে অনেক দূর চলে যায়। অনেক দূর বরাবর এবার ফেরত আনা কঠিন হয়ে যায়। তো আবার কিছু জিনিস এরকমও ঘটে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে একটু হাই প্রায়োরিটি প্রজেক্টে আমরা সবাই ঝাঁপাই পড়ি। প্যারালালি যে তার কাছাকাছি কিছু ছোট প্রজেক্ট আছে বা মিডিয়াম প্রজেক্ট আছে, ওই জায়গায় আর গুরুত্ব না দেওয়ার কারণে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, এবং এটা পরে রিকভার করতে গিয়ে আমাদের ব্যাক পেতে হয়। তো আমরা এই জায়গায় আমি অমুককে দায়িত্ব দিছি সে তুলে দিবে, তমুককে দায়িত্ব দিছি সে তুলে দেবে, এটা না হয় প্রজেক্টের যে স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার বা ডেভেলপার লিড, টেকনিক্যাল লিড বা এসকিউএ বা ডেপ্লয়মেন্ট, সবাইকে কিন্তু কন্টিনিউস অ্যাটেনশনে থাকতে হবে যে হ্যাঁ আমার এখন কাজ নাই, বাট কিন্তু আমি যদি এই জায়গাটা এখনো ইনফরমেশন না দিই যে বা এইভাবে হাঁটেন না, তাহলে এটা কিন্তু ভবিষ্যতে আমার কাজ বাড়াবে। তো এই কন্টিনিউয়াস অ্যাটেনশনে আমাদের, আমি মনে করি একটু ঘাটতি আছে সবার থেকে। এই জায়গায় একটু আমরা মনোযোগ দিতে হবে। এবং সেলফ অর্গানাইজিং টিম, আর বিশেষ করে মুরাদ ভাই আপনি জানেন, আপনি সহ আমি এই যে বিএসটি একটা প্রজেক্টের ডেইলি স্ট্যান্ড আপ মিটিং চালু করছিলাম 10 মিনিট 5 মিনিটের জন্য, যেটা আপনার ফলশ্রুতিতে দেখছেন কাজ কিন্তু শেষ হয়ে গেছে। হয়তো প্রজেক্টের আমাদের গোল অ্যাচিভ হয়নি, কিন্তু কাজ শেষ হয়ে গেছে। সো এই ডেইলি স্ট্যান্ড আপ মিটিং, যেমন আজকে সকালে আমি কিন্তু নাজমুল ভাই সহ আমরা বোর্ডে লিখছি যে আজকে কার কি কাজ, আমরা কতটুকু টার্গেট নিছি, দিন শেষে এই প্রজেক্টে কতটুকু শেষ করবো। So, এই জায়গাগুলো আমাদের মিস। আমরা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং করি না, আমরা অন টাচে থাকি না, আমরা ফেস টু ফেস কনভারসেশন আমরা স্কিপ করি, এবং মাস শেষে বা একটা সপ্তাহ শেষে খালি বলে যে এটা হয়নি। So, এই জায়গায় আমি কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। মুরাদ ভাই আপনার সিনিয়র আছেন, নাজমুল ভাই আছেন, আমি সহ বলতেছি আমাদেরও যে গ্যাপ আছে সবাই মিলে আমরা ফার্দার এক্সপ্লোর করব এবং এই যেগুলো মিটিগেট করব। আর বিশেষ করে নাজমুল ভাই যে জিনিসটা বলছেন আমি খুবই ধন্যবাদ জানাই, যে উনি যে বললো যে হাউ অনবোর্ড করবো আমরা হাউ উই ক্যান অনবোর্ড কাস্টমার, এই প্রসেস বা টুলস বা এই টিপস গুলো নিয়ে এক্সপার্ট বাইরের কেউ একজন, মিঠু ভাই যদি থেকে থাকেন বা তৌফিকা, বলবো যে আমরা পেইড ভালো কোনো ট্রেনার কিভাবে কাস্টমারকে অনবোর্ড করতে পারি বা কিভাবে রিকোয়ারমেন্টে আমরা মিনিমাইজ করে ফেলতে পারি, এই জায়গায় কোনো এক্সপার্ট যদি দিতে পারি। সবাইকে ধন্যবাদ, আর আপনাকে একটু বিশেষ নোট করে দিই। ইউনুস স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ হাবিব ভাই। এই আপনি যেটা লাস্ট কথা বলছেন এক্সপার্ট, এটার বিষয়ে সম্পূর্ণ প্রোফাইল মিঠু ভাইও অবগত, কিন্তু মুস্তাহিজ ভাই আর মদুদ ভাই জিনিসটা দেখতেছেন ওনার কাছে আছে বাহিরের এক্সপার্ট। যদি মিঠু ভাই মুস্তাহিজ ভাইয়ের সাথে কথা বলে, মিঠু ভাই আমাকে বলছিলে দাও আমি করে দিচ্ছি, তারপরও মুস্তাহিজ ভাই যখন দায়িত্ব নিয়েছে একটু ওনার সাথে অ্যালাইন হয়ে এটা ব্যবস্থা করতে পারেন। হাবিব ভাইয়েরও একটা নিট চেয়েছে, কারণ এক্সপার্ট দিয়ে হয়তো একটা দুইটা সেশন করাতে পারে, প্লিজ। ধন্যবাদ, আর ইউনুস সরকারকে অনেক ধন্যবাদ। আমি মনে করি ইউনুস সরকার এটা যদি এই চেষ্টা করে নতুন কোনো প্রজেক্টে, নাজমুল ভাই আমি মুরাদ ভাই আমরা যদি চেষ্টা করি, আশা করি সবগুলো পয়েন্ট কভার দিতে পারবো এবং উই আর রেডি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ভেরি মাচ। মিঠু ভাই আপনি মনে হয় ক্লোজ করতে পারেন। থ্যাংক ইউ ইউনুস। মিঠু ভাই থ্যাংক ইউ প্লিজ। ভাইয়া। ভাইয়া অ্যাকচুয়ালি আজকে মিঠু ভাই নেই, আমি সেশনটা দেখছিলাম। হ্যাঁ, তাহলে তো আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনটিতে উপস্থিত থাকার জন্য, এবং ইউনিস ভাইকে ধন্যবাদ আজকে আমাদের এত সুন্দর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের ইবিএস এ এখন থেকে আমাদের ট্রেনিং এর যে কোর্স ম্যাটেরিয়াল গুলো সেগুলো আপলোড করার একটা অপশন এসেছে। তো সেটা কিভাবে আপনারা পাবেন সেটা আমি গ্রুপে একটা ডিরেকশন দিয়ে